আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। আজকে এই লেকচার ভিডিওতে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব অর্থাৎ প্ল্যান্ট ফিজিওলজি। ঠিক আছে, এই অধ্যায়টা মেডিকেল ভর্তি পরীক্ষা বলো কিংবা হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য তোমরা জানো ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো ঠিক ততটা গুরুত্ব দিয়ে হচ্ছে আমরা অধ্যায়টা পড়ব। ধারাবাহিক কয়েকটা ভিডিও লেকচারের মাধ্যমে আমরা অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ করব। তো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্বের প্রথম পার্ট। আজকে আমরা চেষ্টা করব খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া থেকে শুরু করে সামনে যতটুকু সম্ভব হয় প্রথম লেকচারটিতে কভার করতে। ঠিক আছে, তো সেই ধারাবাহিকতায় চলো আমরা পড়ায় চলে আসি। সবার প্রথম তোমাকে জানতে হবে যে এই উদ্ভিদ শারীরতত্ত্ব, এখানে এই উদ্ভিদ শারীরতত্ত্ব দিয়ে আসলে বোঝাচ্ছেটা কি। একটা বিষয় খেয়াল করো, তুমি যদি একটা উদ্ভিদ দেখো, উদ্ভিদ কি করে? আমি জানি উদ্ভিদ আমার বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন প্রোভাইড করে, তাই তো? পরিবেশ থেকে অতিমাত্রায় যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডটা সে শোষণ করে। তারপর কি করে? উদ্ভিদ হচ্ছে কিছু জৈব রাসায়নিক প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, সালোক সংশ্লেষণ ঘটায়, সে হচ্ছে শ্বসন ঘটায়, সে প্রস্বেদন ঘটায়, এরকম নানাবিধ শারীরিক কর্মকাণ্ড সে ঘটায়, তাই তো? একটা উদ্ভিদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠা বা বিকাশের জন্য সামগ্রিক এই নানা রকম কর্মকাণ্ড জড়িত থাকে। এই যে একটা উদ্ভিদের বৃদ্ধি বা বিকাশের জন্য এই যে সামগ্রিক কর্মকাণ্ড, এটাকেই হচ্ছে আমরা অ্যাজ এ হোল আলোচনা করি উদ্ভিদ শারীরতত্ত্ব এই টপিকের আন্ডারে। ঠিক আছে, তাহলে দেখো, আমাকে জানতে হবে যে একটা উদ্ভিদের গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক প্রক্রিয়াগুলো কি কি আছে। সেটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, সেটা হচ্ছে উদ্ভিদের রস উত্তোলন, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ, সেটা হচ্ছে শ্বসন, সেটা হচ্ছে প্রস্বেদন। ঠিক আছে, তো আমরা এই টার্মগুলো 9-10-এ প্রাথমিকভাবে জেনে এসেছিলাম, এখানে সে সম্পর্কে আরও বিস্তারিত আসলে জানবো। ঠিক আছে, তাহলে উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ার শুরুতেই একটা এমসিকিউ দিয়ে পড়াটা শুরু হয়। সেটা হচ্ছে স্টিভেন হিলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী কি করেছিলেন, তিনি 1727 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ধারণা করেছিলেন যে উদ্ভিদ কি করে, তার খাদ্য বায়ু থেকে গ্রহণ করে এবং এই খাদ্য গ্রহণের প্রক্রিয়ায় হয়তোবা সূর্যালোক অংশগ্রহণ করে। অর্থাৎ সালোক সংশ্লেষণের যে একদম বেসিক মেকানিজম বা প্রিন্সিপাল মেকানিজম, সে সম্পর্কে অ্যাজাম্পশন বা ধারণা কি করেছিলেন, সে সম্পর্কে সর্বপ্রথম ধারণা করেছিলেন বিজ্ঞানী স্টিভেন হিলস। ঠিক এই কারণে তাকে বলা হয় উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। তার মানে এখান থেকে আমি দুইটা এমসিকিউ পাচ্ছি, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয় কাকে? উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয় হচ্ছে বিজ্ঞানী স্টিভেন হিলস। এবং তিনি সালোক সংশ্লেষণের যে বেসিক মেকানিজম সেটা সম্পর্কে ধারণা করেন কত সালে? 1727 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার এই যে ফিজিওলজি, এইটা আসলে কি শব্দ থেকে এসেছে? দেখো, দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে। ফিজিওলজি শব্দটা এসেছে ফিজিক্স থেকে, যার অর্থ হচ্ছে নেচার, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান বা ডিসকোর্স বা আলোচনা, তাই তো? তার মানে হচ্ছে প্রকৃতি সংশ্লিষ্ট আলোচনা বা নেচার সংশ্লিষ্ট যে আলোচনা, সেটাই হচ্ছে আমার ফিজিওলজির প্রধান পাঠ্য। তাহলে এখান থেকে আমাকে কি পড়তে হবে আমি বুঝে গেলাম। চলে আসব উদ্ভিদ শারীরতত্ত্বের প্রথম শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যেটা আমাদের বই আলোচনা করা হয়েছে, অর্থাৎ খনিজ লবণ পরিশোষণে। একটা বিষয় খেয়াল করো, উদ্ভিদের দেহের অভ্যন্তরে বিভিন্ন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সুসম্পন্ন করতে উদ্ভিদের কিছু খনিজ লবণের প্রয়োজন হয়। উদ্ভিদ যেহেতু নিজের দেহের ভিতরে সেই খনিজ লবণগুলো তৈরি করতে পারে না, এর জন্য কি করতে হয়? উদ্ভিদকে বাইরে থেকে, বিশেষ করে মাটি থেকে সেই খনিজ লবণগুলোকে শোষণ করতে হয়, সংগ্রহ করতে হয়। ঠিক আছে, এরকম তাহলে সে মাটি থেকে ঠিক কয়টা খনিজ লবণ সংগ্রহ করবে? খেয়াল করো, উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে 17টা। কয়টা? 17টা। তার মানে এই 17টা উপাদানকে কি করতে হয়? উদ্ভিদের সংগ্রহ করতে হয়। এখন এই 17টা উপাদানের মধ্যে শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটা উপাদান উদ্ভিদ পরিবেশ থেকে অর্থাৎ বায়ু থেকে সংগ্রহ করতে পারে। এছাড়া বাকি সমস্ত উপাদান উদ্ভিদের কি করতে হয়? বাকি সমস্ত উপাদান উদ্ভিদের মাটি থেকে শোষণ করতে হয়। তার মানে এখান থেকে একটা এমসিকিউ আসবে যে উদ্ভিদের নিচের কোন উপাদানটি মাটি থেকে শোষণ করতে হয়, অথবা উদ্ভিদ বায়ু থেকে কোন উপাদানটি শোষণ করে। তার মানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, CHO। আমরা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত দিয়ে কি করব? এই তিনটা মনে রাখবো। CHO কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন,
এই 3টা হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করতে পারে। এছাড়া 17টা অত্যাবশ্যকীয় উপাদানের বাকি 14টাই কি করতে হয়, উদ্ভিদকে মাটি থেকে শোষণ করতে হয়। ঠিক আছে, আর এখান থেকে একটা এমসিকিউ পেলাম যে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য টোটাল কয়টা উপাদান অত্যাবশ্যকীয়? টোটাল 17টা উপাদান অত্যাবশ্যকীয়। যদি তাই হয় আমরা পরবর্তী পেজে খনিজ লবণ পরিশোষণ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তোমাকে জানতে হবে খনিজ লবণ পরিশোষণ তার মানে কি করছে উদ্ভিদ? সে হচ্ছে মাটি থেকে খনিজ লবণকে শোষণ করছে, নিজের মধ্যে সে খনিজ লবণকে নিয়ে আসছে। তার মানে অবশ্যই তার খনিজ লবণ পরিশোষণ অঙ্গ থাকা লাগবে, যেই অঙ্গের মাধ্যমে সে খনিজ লবণকে পরিশোষণ করবে। তাহলে উদ্ভিদের সেই খনিজ লবণ পরিশোষণ অঙ্গ কোনটা? দেখো এমসিকিউ জানতে হবে, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলোই লবণ পরিশোষণে অধিক কার্যক্ষম। তার মানে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণে অধিক কার্যক্ষম কোন অংশটা? সেটা হচ্ছে মূলের অগ্রভাগের, অর্থাৎ উদ্ভিদ মূলের সামনের দিকের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষ, অর্থাৎ কোষ বিভাজিত হয়ে যে নতুন কোষগুলো তৈরি করেছে সেই প্রিম্যাচিওর বা সেই নতুন কোষগুলোই কি লবণ পরিশোষণে অধিক কার্যক্ষম। ঠিক আছে, এবং এই নবগঠিত কোষ ছাড়াও কি দ্বারাও লবণ পরিশোষিত হতে পারে? মূল রোম দ্বারাও কিছুটা লবণ পরিশোষিত হতে পারে। তার মানে উদ্ভিদের লবণ পরিশোষণ অঙ্গ হচ্ছে মূলের অগ্রভাগে বিদ্যমান কোষ বিভাজন অঞ্চলের নতুন গঠিত কোষ। এই নতুন গঠিত কোষ ছাড়া হচ্ছে মূল রোম। ঠিক আছে, এই 2টা জিনিস দিয়ে সে কি করে? মাটি থেকে লবণকে পরিশোষণ করে। এবার তোমাকে জানতে হবে লবণ আসলে কোন অবস্থায় পরিশোষিত হয়। সে কি আসলে লবণকে কেজি দরে মাটি থেকে নিয়ে আসে? মোটেও না। উদ্ভিদের লবণগুলো সলিডিফাইড অবস্থাতেও কি হতে পারে না, এই সলিড স্টেটেও শোষিত হতে পারে না। তাহলে লবণটা পরিশোষিত হতে হয় কিরূপ অবস্থায়? দেখো, উদ্ভিদ কঠিন অবস্থায় কোনো পদার্থকে শোষণ করতে পারে না। অবশ্যই তাই, উদ্ভিদ কঠিন অবস্থায় কিভাবে শোষণ করবে? উদ্ভিদ তো দাঁত নাই, তাই না, যে সে হচ্ছে ভেঙে ভেঙে সেটাকে ব্যবহার উপযোগী অংশে পরিণত করবে। তাহলে উদ্ভিদ কি অবস্থায় শোষণ করে? দেখো, উদ্ভিদ আয়ন হিসেবে সেই খনিজ লবণগুলোকে পরিশোষণ করে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ভুল করাই যাবে না। তার মানে উদ্ভিদ এই লবণগুলো শোষণ করে কি হিসেবে? আয়ন হিসেবে। এবং আয়ন হিসেবে যে খনিজ লবণ পরিশোষণ করছে, এই খনিজ লবণের একমাত্র উৎস কোনটা? উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের একমাত্র উৎস হচ্ছে মাটি। ঠিক আছে, তার মানে উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ পরিশোষণ করছে, এবং মাটি থেকে সেই খনিজ লবণগুলোকে সে কিভাবে পরিশোষণ করছে? সে আয়ন হিসেবে পরিশোষণ করছে। এবার তুমি তো জানো যে টোটাল 17টা উপাদান উদ্ভিদের জন্য জরুরি। এই 17টার মধ্যে CHO বায়ু থেকে নিতে পারে, বাকি 14টা তার মাটি থেকে সংগ্রহ করতে হয় আয়ন হিসেবে। এবার সব আয়ন কি সমানভাবে শোষিত হবে? মোটেও না। কিছু আয়ন দ্রুত শোষিত হয়, কিছু আয়ন আস্তে বা ধীরে শোষিত হয়। তোমাকে জানতে হবে কোন কোন আয়ন দ্রুত গতিতে শোষিত হয়, কোন কোন আয়ন মন্থর বা ধীরে শোষিত হয়। দেখো বলছিল ঠিক এই কথাটাই, বিভিন্ন আয়নের শোষণের হার কি হয়? বিভিন্ন হয়। কোন কোন আয়ন সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয়? সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন, সেটা হচ্ছে নাইট্রেট আয়ন। পটাশিয়াম এবং নাইট্রেট এরা হচ্ছে সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয়। মনে রাখার জন্য ছন্দ লিখে রাখবো পোনা। মাছের পোনা সে কি অনেক দ্রুত চলাফেরা করে, তার মানে হচ্ছে আমরা পোনা দিয়ে মনে রাখবো, পতে হচ্ছে পটাশিয়াম, নাতে হচ্ছে নাইট্রেট। অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয়। এবং ক্যালসিয়াম এবং সালফেট তারা কি হয়? সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হয়। তার মানে সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয় হচ্ছে পোনা, পটাশিয়াম নাইট্রেট, এবং হচ্ছে সর্বাপেক্ষা মন্থর গতিতে বা ধীরে শোষিত হয় কে? ক্যালসিয়াম এবং সালফেট। অর্থাৎ আমরা মনে রাখবো হচ্ছে কাঁসা দিয়ে, কাতে হচ্ছে ক্যালসিয়াম, সাথে হচ্ছে সালফেট, তারা হচ্ছে ধীরে বা মন্থর গতিতে শোষিত হয়। যদি তাই হয় এখান থেকে এমসিকিউ বেসিস তোমাকে আর কিছু জানতে হচ্ছে না। এবার আমরা চলে আসবো উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। দেখি আমরা উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি আছে। ঠিক আছে, এবার তুমি বলছো অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, তুমি একটা উপাদানকে কখন অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলবে এই সম্পর্কে একটা ধারণা প্রদান করেন হচ্ছে কি, দেখো বিজ্ঞানী এপস্টেইন। তিনি কি বলেছিলেন যে 2টা কারণে একটা মৌলকে অত্যাবশ্যকীয় উপাদান বলা যাবে। অত্যাবশ্যকীয় তার মানে এসেনশিয়াল। কেন এসেনশিয়াল বলবো তুমি? কারণ হচ্ছে
এই মৌলটা ছাড়া হয় উদ্ভিদটা তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না, অথবা হচ্ছে সেই মৌলটা উদ্ভিদের গঠনের জন্য বা মেটাবলিজম বা বিপাকের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা অংশ হবে। তার মানে ঠিক দুইটা শর্তে তুমি কোনো একটা উপাদানকে অত্যাবশ্যকীয় বলবে। প্রথম শর্ত হচ্ছে সেই উপাদানটা ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক যে কাজকর্ম বা জীবনচক্র সেটা সম্পন্নই করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে সেই উপাদানটা হয় তার গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, অথবা তার বিপাকীয় কার্যাবলীতে বা তার মেটাবলিজমের অংশ হিসেবে কাজ করবে। ঠিক আছে, যদি তাই হয় তবে তুমি কি করবে, তুমি সেই উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান হিসেবে উল্লেখ করবে। তোমাকে জানতে হবে এখানে বিচ্ছিন্ন কিছু এমসিকিউ আছে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অলমোস্ট প্রত্যেকবারই হচ্ছে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, সুতরাং অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বো। দেখো, প্রথম এমসিকিউ তোমাকে জানতে হবে, যেহেতু তুমি এখন অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান পড়ছো, তার মানে স্পেসিফিক তাদের প্রত্যেকের কাজ, উদ্ভিদে সে কোন ভূমিকাটা পালন করে। সবার প্রথম হচ্ছে ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেসিয়াম কি করে, সে হচ্ছে ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ক্লোরোফিল অণু গঠনে সহায়তা করে কোনটি? উত্তর কি হবে? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এবং এই ক্লোরোফিলের কাজ কি? ক্লোরোফিল হচ্ছে, আমি জানি, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসে সাহায্য করে। তার মানে ক্লোরোফিল অণু গঠনে সহায়তা করে কে? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তারপর দেখো আরেকটা উপাদান, সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাসের ভূমিকা কি? ফসফরাসের অভাবে কি হয়? উদ্ভিদের পাতা এবং ফল ঝরে পড়ে। তার মানে উদ্ভিদের পাতা এবং ফল ঝরে পড়ে কিসের অভাবে? ফসফরাসের অভাবে। দেখতে পাচ্ছ তোমার প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা ভূমিকাগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। যদি তাই হয়, এবার দেখো এই যে টোটাল 17টা উপাদান যেটা হচ্ছে উদ্ভিদের জন্য এসেনশিয়াল বা প্রয়োজনীয়, এই 17টা উপাদানের সবগুলো কি উদ্ভিদের সমানভাবে প্রয়োজনীয়? মোটেও না। কিছু উপাদান উদ্ভিদের বেশি প্রয়োজন, কিছু উপাদান উদ্ভিদের কম প্রয়োজন। যেই উপাদানগুলো বা যেই মৌলগুলো উদ্ভিদের বেশি পরিমাণে লাগে সেগুলোকে বলা হয় ম্যাক্রোমৌল। কি বলা হয়? ম্যাক্রোমৌল। ঠিক আছে, আর যেই উপাদানগুলো অর্থাৎ যে মৌলগুলো উদ্ভিদে অপেক্ষাকৃত কম পরিমাণে লাগে সেটাকে বলা হয় মাইক্রোমৌল। তার মানে ম্যাক্রো মানে বেশি, তার মানে যেটা হচ্ছে বেশি পরিমাণে লাগছে সেটা হচ্ছে ম্যাক্রোমৌল, যেটা হচ্ছে কম পরিমাণে লাগছে সেটা হচ্ছে মাইক্রো মানে কম, ক্ষুদ্র, তার মানে সেটা হচ্ছে মাইক্রোমৌল। ঠিক আছে, ভুল করা যাবে না। এবার দেখা যায় এই ম্যাক্রোমৌল মাইক্রোমৌলের মধ্যে কিছু কিছু মৌল আছে যেগুলো হচ্ছে উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন। তার মানে স্পেসিফিক উদ্ভিদ সেই স্পেসিফিক মৌলটার প্রতি আকাঙ্ক্ষা পোষণ করে বা প্রয়োজনীয়তা দেখায়। সেই মৌলগুলোকে কি বলে? সেই মৌলগুলোকে বলা হয় উপকারী মৌল। ঠিক আছে, কিছু স্পেসিফিক মৌল কিছু স্পেসিফিক উদ্ভিদকে কিছুটা উপকার করে, কিছুটা সাহায্য করে তার গঠন কিংবা মেটাবলিজমে, এ কারণে সেটাকে বলা হয় উপকারী মৌল। তাহলে তুমি এখন জানবে যে কিছু উপকারী মৌল বলো বা কিছু হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট যা যা আছে সেগুলো কি। দেখো, সিলিকন ঘাসের জন্য, তার মানে ঘাসের জন্য উপকারী মৌল কোনটা? সিলিকন, কোনোভাবেই ভুল করা যাবে না। বলো, C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল কোনটা? সোডিয়াম। যদি প্রশ্ন করো C4 কি, অধ্যায়ের সামনে তুমি C3C4 সম্পর্কে জানবে। তারপর দেখো, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য উপকারী মৌল কোনটা? কোবাল্ট। ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, তার মানে যে সমস্ত উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবদ্ধ হয় সেই সমস্ত উদ্ভিদে উপকারী মৌল হিসেবে কে কাজ করে? কোবাল্ট। এবার যদি প্রশ্ন করো যে নাইট্রোজেন ফিক্সিং লিগিউম কি, আমি বলবো পরিবেশ রসায়ন, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নে তুমি হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন পড়ে এসেছো। সেই নাইট্রোজেন ফিক্সেশনে বলা ছিল বায়ুস্থ নাইট্রোজেনকে উদ্ভিদের মূলে সঞ্চয় করার যে প্রক্রিয়া সেটা ছিল আমার নাইট্রোজেন ফিক্সেশন, তাই তো? এই নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য আমার উপকারী মৌলকে কোবাল্ট। এবং দেখো, সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল কার হওয়া উচিত? যেহেতু সামুদ্রিক, তার মানে অবশ্যই সেটা আয়োডিন। তার মানে দেখছো এখানে তুমি প্রচুর এমসিকিউ পাচ্ছ, কোনোভাবেই সেটা ভুল করা যাবে না। যদি তাই হয়, এবার খেয়াল করো এখান থেকে তোমাকে যেটা জানতে হবে, দেখো সিলিকন হচ্ছে ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল। যেহেতু ঘাস সিলিকনকে চাচ্ছে, সিলিকন ঘাসের জন্য উপযোগিতা যোগাচ্ছে, এই কারণে সিলিকনটা কি ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রো বা এসেনশিয়াল হয়ে গেছে, বেশি এসেনশিয়াল হয়ে গেছে, তাই তো? এবং C4 এর জন্য যে সোডিয়াম, এটা বলা হচ্ছে কি যে C4 উদ্ভিদের জন্য সোডিয়াম মাইক্রোমৌল। খেয়াল করে একটা বিষয়, এখানে একটু মনোযোগ দিতে হবে।
এখানে আমরা মাত্র পড়ে আসলাম যে সোডিয়াম C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল, ঠিক আছে। সে উপকারী অবশ্যই, কিন্তু তার অত বেশি প্রয়োজন নেই। সে অল্প মাত্রায় থেকে কি করতে পারছে, যেই উপকারটুকু করা উচিত সেটা করতে পারছে। তার মানে তাকে হচ্ছে খুব বেশি পরিমাণ থাকার প্রয়োজন নেই, তার মানে তাকে ম্যাক্রোমৌল হওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে C4 উদ্ভিদের জন্য সোডিয়াম উপকারী, ঠিক একইভাবে ঘাসের জন্য সিলিকন উপকারী, কিন্তু যত বেশি সিলিকন দিব ঘাসের জন্য তত বেশি উপকার। ঠিক এই কারণে সিলিকনকে আমরা ম্যাক্রোমৌল হিসেবে চিন্তা করছিলাম, কিন্তু C4 এর জন্য সোডিয়াম প্রয়োজন হলেও খুব বেশি প্রয়োজন নাই, যে কারণে হচ্ছে আমরা সোডিয়ামকে উপকারী হিসেবেও চিন্তা করছি, কিন্তু সেদিন শেষে মাইক্রোমৌল, তার মানে সে কিন্তু ম্যাক্রোমৌল হয় নাই, তাকে খুব বেশি পরিমাণ প্রোভাইড করার প্রয়োজন নেই। তাহলে এবার খেয়াল করো, তাহলে সামগ্রিকভাবে এই যে ম্যাক্রোমৌল মাইক্রোমৌল তুমি বলছিলে, এই 17টা মৌলের মধ্যে কি মনে হয় ম্যাক্রোমৌল কয়টা হবে? ম্যাক্রোমৌল হবে 9টা, এবং মাইক্রোমৌল কয়টা হবে? মাইক্রোমৌল হবে হচ্ছে 8টা। দেখো, ম্যাক্রো মানে বেশি, সংখ্যার দিক দিয়েও সে বেশি। ম্যাক্রোমৌল কয়টা? 9টা। মাইক্রো মানে কম, সংখ্যার দিক দিয়েও সে কি কম, কয়টা? 8টা। তার মানে এইখান থেকে MCQ আসবে, এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ MCQ, কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে আমরা এখন করব কি, আমরা সবগুলো ম্যাক্রোমৌল একটা ছন্দের সাহায্যে শিখে ফেলবো। ছন্দটা কি? ছন্দটা খুব মজার, কিন্তু খুবই কাজেও দিবে। সেটা হচ্ছে হাসে কেন খারাপ কাজে মজা পাওয়া সাংবাদিক। ছন্দটা কি বললাম? হাসে কেন খারাপ কাজে মজা পাওয়া সাংবাদিক। দেখি তাহলে এই ছন্দটা দিয়ে কিভাবে হচ্ছে আমরা সবগুলো ম্যাক্রোমৌল শিখে ফেলতে পারি। হাসি দিয়ে কি হয়? হাসি দিয়ে হয় হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। হাসি দিয়ে কি হচ্ছে? হাইড্রোজেন। কেন দিয়ে কি হয়? কেন মানে আমি লিখবো হচ্ছে, কেন বানানটা হবে CNO। কেন কি? CNO। দেখো সিতে কি হচ্ছে? সিতে হচ্ছে কার্বন, এনে কি হচ্ছে? নাইট্রোজেন, ওতে কি হচ্ছে? অক্সিজেন, তাই তো। তার মানে কেন দিয়ে কি হচ্ছে? কেন দিয়ে হচ্ছে CNO। কেন? সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন, ঠিক আছে। এবার খারাপ দিয়ে কি হয়? দেখো, খারাপের প, প মানে পি, পি দিয়ে কি হয়? পি দিয়ে হয় হচ্ছে ফসফরাস, ঠিক আছে। খারাপের প বা পি দিয়ে কি হচ্ছে? ফসফরাস। কাজে দিয়ে কি হচ্ছে? কাজে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, কাজে দিয়ে ক্যালসিয়াম। মজা দিয়ে কি হচ্ছে? মজা দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম। পাওয়া দিয়ে হচ্ছে কি? পটাশিয়াম। এবং সাংবাদিক দিয়ে কি হচ্ছে? সাংবাদিক দিয়ে হচ্ছে সালফার বা গন্ধ, ঠিক আছে। তার মানে আমরা এই হাসে কেন খারাপ কাজে মজা পাওয়া সাংবাদিক, এই ছন্দটা ব্যবহার করে কি করলাম? এই ছন্দটা ব্যবহার করে এই 9টা ম্যাক্রোমৌল শিখে ফেললাম, ঠিক আছে। এই 9টা ম্যাক্রোমৌল আমি যখন শিখে ফেললাম, খেয়াল করো, এছাড়া অবশিষ্ট যত মৌল আছে তারা সবাই কি হবে? তারা সবাই হবে মাইক্রোমৌল। তার মানে যদি এখান থেকে তোমার প্রশ্ন আসে, নিচের কোনটি উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল, নিচের কোনটি উদ্ভিদের জন্য মাইক্রোমৌল, তুমি আশা করি ভুল করবে না। এই ছন্দটা দিয়ে যারা হবে তারা সবাই হচ্ছে ম্যাক্রো, বেশি এসেনশিয়াল। এর বাইরে যারা আছে তারা সবাই মাইক্রো, ঠিক আছে। হাসে কেন খারাপ কাজে মজা পাওয়া সাংবাদিক। আরেকবার রিকল করি, হাসেতে হাইড্রোজেন, কেন CNO, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। খারাপ পি, ফসফরাস। কাজে ক্যালসিয়াম, মজা ম্যাগনেসিয়াম, পাওয়া পটাশিয়াম, সাংবাদিক সালফার। যদি তাই হয়, এই ছক থেকে তোমার আর কিচ্ছু পড়তে হবে না। এবার আমরা চলে আসব মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। একটা বিষয় খেয়াল করো, তুমি জানলে যে খনিজ লবণ কোন অঙ্গ দ্বারা পরিশোষিত হয়, তুমি জানলে কোনগুলো এসেনশিয়াল, কোনগুলো অপেক্ষাকৃত কম এসেনশিয়াল, কিন্তু তোমার মনে প্রশ্ন আসবে না যে খনিজ লবণ মাটি খুঁজে পায় কিভাবে, বা উদ্ভিদ সেই খনিজ লবণগুলো মাটির মধ্যে খুঁজে পায় কিভাবে। তার মানে খনিজ লবণগুলোকে অবশ্যই কি করতে হয়? উদ্ভিদের পরিশোষণ অঙ্গের কাছাকাছি আসতে হয়। তাহলে দেখি খনিজ লবণগুলো পরিশোষণ অঙ্গের কাছাকাছি কিভাবে আসে। দেখো কি বলা হচ্ছে, মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। এবার খনিজ লবণগুলো কি হয়? বেশিরভাগ হচ্ছে মাটির মধ্যে যে পানি থাকে বা যে হচ্ছে জলীয় দ্রবণ থাকে, তার মধ্যে খনিজ লবণগুলো দ্রবীভূত অবস্থায় থাকে, আয়ন অবস্থায় থাকে, ঠিক আছে। এবং তারা দুইটা মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় যে তারা আসলে কিভাবে উদ্ভিদে পরিশোষিত হয়। সেই দুইটা মতবাদ কি? খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ, একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। খুব মজার জিনিস, দুইটা আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। দেখো সর্বপ্রথম কি বলা হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড মতবাদ। এবার এই কার্বন ডাইঅক্সাইড মতবাদ কি? ও বেসিক্যালি হচ্ছে একটা আয়ন এক্সচেঞ্জ
মতবাদ। আয়ন এক্সচেঞ্জ মানে কি? আয়নের বিনিময়। তার মানে হচ্ছে এখানে হচ্ছে একটা বিনিময় প্রথা কাজ করবে। উদ্ভিদ করবে কি, তার মধ্যে থেকে একটা আয়ন দিয়ে দিবে এবং মাটির মধ্যে থেকে একটা আয়ন নিয়ে নিবে, পারস্পরিক একটা আদান প্রদান হবে। ঠিক আছে, তার মানে এই পারস্পরিক আদান প্রদানটাই হচ্ছে দুইটা মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড মতবাদ, একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। ঠিক আছে, তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে, মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা ব্যাখ্যায় কোন মতবাদ প্রযোজ্য বা কোন মতবাদ প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে দেখি কার্বন ডাই অক্সাইড মতবাদ কি। খুব সহজ, বলা হচ্ছে যে উদ্ভিদ মূলে কি হয়, শ্বসন প্রক্রিয়া ঘটে, এবং শ্বসন প্রক্রিয়া আমি জানি কি, উপজাত গ্যাস হিসেবে কোন গ্যাস সৃষ্টি হয়, উপজাত গ্যাস হিসেবে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সৃষ্টি হয়। তার মানে উদ্ভিদে যখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সৃষ্টি হচ্ছে, কি করে সেটা, সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা মাটির মধ্যে যে পানি থাকে সেই পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বনিক অ্যাসিড। তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে পানির সংস্পর্শে কি অ্যাসিড তৈরি হয়, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে কি হয়, ভেঙে যায়। ভেঙে গিয়ে কি ফর্মেশন করে, সে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন তৈরি করে, এবং সে তৈরি করে বাইকার্বনেট আয়ন। তার মানে কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে তৈরি করে H+ এবং HCO3-। এবার দেখো, এই যে H+ সে কি একটা ক্যাটায়ন, এবং এই যে HCO3- সে কি একটা অ্যানায়ন। তার মানে এবার যেহেতু তোমার হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মতবাদ, তার মানে করবে কি, এই H+টা আরেকটা ক্যাটায়নের সাথে জায়গা বদল করবে। ঠিক একইভাবে এই যে HCO3- বা বাইকার্বনেট আয়ন, সে কি করবে, সে যেহেতু নেগেটিভ আয়ন অর্থাৎ অ্যানায়ন, সে করবে কি, আরেকটা অ্যানায়নের সাথে ভাবে কি করবে, জায়গা চেঞ্জ করবে। ঠিক আছে, এই চেঞ্জের মাধ্যমে কি করবে, মাটির মধ্যে থাকা বা হচ্ছে মূলের বাইরে থাকা যে আয়নগুলো ছিল, উদ্ভিদের জন্য এসেনশিয়াল যে আয়নগুলো ছিল, সেই আয়নগুলো H+ এবং HCO3- সাথে এক্সচেঞ্জ করে কি করবে, কোষের ভেতরে অর্থাৎ মূলের ভেতরে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আর কিছু প্রয়োজন হচ্ছে না, তুমি জেনে গেলে কার্বন ডাইঅক্সাইড মতবাদের কারণে কি হয়, মূলের শোষণ অঙ্গের কাছে উভয় প্রকার আয়ন সহজলভ্য হয়, অর্থাৎ মূলের শোষণ অঙ্গের কাছে কি হয়, ক্যাটায়ন অ্যানায়ন চলে আসে। কিভাবে চলে আসে, H+ এবং HCO3- সাথে এক্সচেঞ্জ করে। এবার তারপর চলে আসবে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এটা খুব মজার, বলা হচ্ছে যে এই মতবাদে বলা হয় সেটা হচ্ছে মাটির মধ্যে যে আয়নগুলো থাকে সেই আয়নগুলো স্থির অবস্থায় থাকে না, সেই আয়নগুলো সবসময় কি অবস্থায় আছে, এরকম কম্পিত অবস্থায় আছে। তো আয়নগুলো যখন এরকম কম্পিত অবস্থায় আছে, তখন হয় কি, যে খেয়াল করো যে মূলের গায়ের মধ্যে যে আয়নগুলো থাকে সেগুলো কি থাকে, সেগুলো কম্পিত হতে থাকে। তার মানে হচ্ছে মূলের মধ্যে যে আয়নগুলো বিদ্যমান ছিল সেই আয়নগুলোও কম্পিত হচ্ছে, মাটির মধ্যে যে আয়নগুলো বিদ্যমান ছিল সেই আয়নগুলোও কি কম্পিত হচ্ছে। এই কম্পনের কারণে যখন হয় যে কম্পনের ফলে হচ্ছে কি, তারা পরস্পর জায়গা কিছুটা স্পন্দিত হয়ে চেঞ্জ করছে। তো ধরো এগুলো হচ্ছে মাটির বিদ্যমান আয়ন, এটা হচ্ছে মূলের বিদ্যমান আয়ন। তো তারা এরকম জায়গা চেঞ্জ করতে করতে কখনো যদি এরকম ওভারল্যাপ করে যায়, তখন কি হয়, তখন হচ্ছে মাটির আয়নটা মূলে চলে আসে, মূলের আয়নটা মাটিতে চলে যায়। অর্থাৎ এইভাবে তারা হচ্ছে কন্ট্যাক্টে এসে এক্সচেঞ্জ করে, অর্থাৎ কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। ঠিক আছে, এখান থেকে আসলে সিকিউ সেইভাবে আসে না, জাস্ট তোমাকে আমি বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, যেন মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা যদি প্রশ্ন করে, যারা এইচএসসি স্টুডেন্ট ওরা যেন এটা অ্যান্সার করতে পারে। এবার এখান থেকে আর কিছুই প্রয়োজন হচ্ছে না, এখান থেকে একটা লাইন শুধুমাত্র জানতে হবে। দেখো, বলা হচ্ছে যে দুই আয়নের কম্পনের স্থান যদি সাধারণ অবস্থায় চলে আসে, অর্থাৎ দুইটা আয়ন যদি পাশাপাশি ওভারল্যাপ করে, সেক্ষেত্রে কি হবে, ক্যাটায়ন এক্সচেঞ্জ বা ক্যাটায়নের সাথে কি হবে, আরেকটা ক্যাটায়নের বিনিময় ঘটবে। এভাবেই হচ্ছে মূলের জন্য কি হবে, তার প্রয়োজনীয় আয়নটা সহজলভ্য হবে। তো আশা করি মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এবার আমরা চলে আসবো উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইচএসসি বলো মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মনোযোগ দিয়ে এই অংশটা পড়তে হবে। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া, তুমি জেনে গেলে উদ্ভিদের জন্য এসেনশিয়াল উপাদান কোনগুলো, তুমি জেনে গেলে যে সেই আয়নগুলো কিভাবে মূলের কাছাকাছি আসে বা উদ্ভিদের পরিশোষণ অঙ্গের কাছাকাছি আসে, অর্থাৎ ওই যে আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে। এইবার কাছাকাছি এসেছে, আসার পরে তাকে কি করতে হবে, তাকে গ্রহণ করতে হবে, তাকে পরিশোষণ করতে হবে, তাই না।
এবার আমরা সেই পরিশোষণ প্রক্রিয়াটা আসলে শিখব। এখান থেকে কিছুই বলা নেই, যা আমরা অলরেডি পড়ে আসলাম সেটা হচ্ছে বারবার বারবার হচ্ছে ওভারল্যাপ করেছে। তোমাকে জানতে হবে, পড়া শুরুই হচ্ছে এখান থেকে। পরিশোষণ প্রক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তার মানে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। তার মানে উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণ হয় কয়ভাবে? উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণ হয় দুইভাবে, একটা হচ্ছে সক্রিয় পদ্ধতিতে, একটা হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতিতে খনিজ লবণ পরিশোষণ। তাহলে দেখি সক্রিয় পরিশোষণ বলতে আসলে কি বোঝায়, বা সক্রিয় পরিশোষণের অন্তর্ভুক্ত ধাপ কি কি আছে। এবার দেখো সক্রিয় পরিশোষণ, তাই তো, অ্যাক্টিভ অ্যাবজর্পশন। তাহলে দেখি এক্ষেত্রে কি হচ্ছে সক্রিয় পরিশোষণ। ধরো এটা যদি হচ্ছে আমার কোনো একটা উদ্ভিদের মূল হয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা উদ্ভিদের মূল, এইগুলো হচ্ছে আমার মাটি, ঠিক আছে। এবার কি ঘটনা ঘটবে, এই যে উদ্ভিদের মূলের মধ্যে আমি ধরলাম যে কোনো একটা আয়নের একটা স্পেসিফিক কনসেন্ট্রেশন বা ঘনত্ব আছে, ঠিক একইভাবে মাটিতেও কি কোনো একটা আয়নের সমান সমান কনসেন্ট্রেশন বা ঘনত্ব আছে। এবার মাটিতে সেই আয়নের ঘনত্বটা বেশিও হতে পারে, কমও হতে পারে। এখন ধরো তোমার এই উদ্ভিদের মূলের মধ্যে সেই আয়নের ঘনত্বটা কম, তাহলে কি হবে? আমি জানি খুব সহজ ব্যাপন প্রক্রিয়ায় কি হবে, অধিক ঘনত্বের মাটি থেকে আয়নগুলো কম ঘনত্বের উদ্ভিদ মূলে চলে যাবে। কিন্তু যদি এমন হয় যে উদ্ভিদের মূলের মধ্যে হচ্ছে আয়নের ঘনত্ব বেশি, মাটিতে সেই আয়নের ঘনত্ব কম, তাহলে তো বিপরীত প্রক্রিয়া হওয়ার কথা না, যে মূল থেকে আয়নটা হচ্ছে মাটিতে চলে আসবে, বাট উদ্ভিদ তো ওর খনিজ লবণ বা আয়নগুলোকে মাটিতে ছাড়তে চায় না, সে আরও মাটি থেকে গ্রহণ করতে চায়। তার মানে তখন কি করতে হবে, তখন হচ্ছে সেই ঘনত্বের বিপরীতে কি করবে, আয়ন মাটি থেকে মূলে যাবে। অর্থাৎ যেহেতু মূলের মধ্যে ঘনত্ব বেশি, মাটির মধ্যে ঘনত্ব কম, হিসেবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে চলে আসার কথা ছিল, কিন্তু বিপরীত ঘটবে, কম ঘনত্ব থেকে কি হবে, বেশি ঘনত্বে যাবে। এই যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাচ্ছে, তার মানে হচ্ছে কি ঘনত্বের বিপরীতে হচ্ছে আয়নের প্রবাহ হচ্ছে, এই কারণে সেটা সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে স্থানান্তরিত হতে হবে, ঠিক আছে। দেখো তাহলে ঠিক এই কথাটা এখানে বলা হয়েছে, মাটিস্থ দ্রবণে কোনো আয়নের ঘনত্ব, মাটির মধ্যে কোনো আয়নের ঘনত্ব মূলের শোষণ অঞ্চলের কোষরসে সেই আয়নের ঘনত্ব অপেক্ষা কম হলেও, তার মানে মূলের যেখানে শোষিত হবে সেখানের চেয়েও যদি তোমার এর ঘনত্ব কম হয়, তবুও কি হবে, মাটির দ্রবণ থেকে ওই আয়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করবে, ঠিক আছে। দেখো মাটি থেকে সেটা কোষের অভ্যন্তরে প্রবেশ করছে, যেহেতু ঘনত্বের আনতির বিপরীতে, অর্থাৎ কি ঘনত্বের যে গ্রেডিয়েন্ট বা যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনের বিপরীতে আমার এই শোষণটা হচ্ছে, এর জন্য কি প্রয়োজন, এর জন্য প্রত্যক্ষভাবে বিপাকীয় শক্তির প্রয়োজন, তার মানে কিছু মেটাবলিক এনার্জি উদ্ভিদের খরচ করতে হবে, ঠিক আছে। ঠিক তুমি এই বিষয়টা যদি এইভাবে চিন্তা করো তোমার জন্য সহজ হবে। ধরো তুমি উপর থেকে, ছাদ থেকে এক গ্লাস পানি ফেলছো, ছাদ থেকে তুমি যদি এক গ্লাস পানি ফেলতে চাও, তোমার কি আলাদা করে কোনো মেশিনের প্রয়োজন আছে? মোটেও নেই। তোমার হচ্ছে অভিকর্ষের প্রভাবে সেটা ইজিলি কি হবে, পানিটা গ্লাস থেকে নিচে পড়ে যাবে। কিন্তু যদি আমি তোমাকে বলি যে এখন নিচ থেকে পানিটাকে তুমি উপরে তুলবা, তার মানে তখন তোমার কি প্রয়োজন, তখন তোমার মোটরের প্রয়োজন হবে, তাই তো, তার মানে তখন একটা মেশিনের প্রয়োজন হবে। ঠিক একইভাবে এখানে যেহেতু তোমার হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আয়নের এক্সচেঞ্জ হচ্ছে, এই কারণে প্রত্যক্ষভাবে শক্তির প্রয়োজন হবে, বিপাকীয় শক্তির প্রয়োজন হবে, এবং এই পরিশোষণকে আমি কি বলবো, এই পরিশোষণকে আমি বলবো হচ্ছে সক্রিয় পরিশোষণ। এবার যেহেতু বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ছে, তার মানে বিপাকীয় শক্তি যোগানোর জন্য উদ্ভিদকে কি করতে হবে, উদ্ভিদকে বেশি বেশি পরিমাণ শক্তি তৈরি করতে হবে। উদ্ভিদ শক্তি তৈরি করে কিভাবে, শ্বসন প্রক্রিয়ায়, তার মানে উদ্ভিদে কি হবে, শ্বসনের হার বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবং এই পরিশোষণটাকে তুমি কি বলবে, এটাকে তুমি বলবে হচ্ছে সক্রিয় পরিশোষণ। তার মানে সক্রিয় পরিশোষণ থেকে তোমাকে জানতে হবে কি হয়, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে আয়নের প্রবাহ ঘটে, এই ঘটনা ঘটানোর জন্য বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয়, এবং এর ফলে কি হয়, বিপাকীয় শক্তি যোগানোর জন্য শ্বসন হার বৃদ্ধি পায়, ঠিক আছে। তার মানে শ্বসন হার বাড়ে, বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, তুমি এটাকে কি বলছো, সক্রিয় পরিশোষণ, ঠিক আছে। এবং জানতে হবে এমসিকিউ, অধিকাংশ খনিজ লবণই কি সক্রিয় পরিশোষণ পদ্ধতিতেই মূল কর্তৃক পরিশোষিত বা শোষিত হয়ে থাকে। তার মানে অধিকাংশ খনিজ লবণ পরিশোষণ কোন প্রক্রিয়ার,
বা কোন প্রকৃতির? সক্রিয় পরিশোষণ প্রকৃতির। ঠিক আছে, তোমাকে জানতে হবে সক্রিয় পরিশোষণের সাথে সম্পর্কিত কিছু মতবাদ আছে। সেই মতবাদগুলো কি কি? সেই মতবাদগুলো আমরা জানার জন্য একটা ছন্দ ব্যবহার করব। সেই ছন্দটা হচ্ছে পলাশ। দেখো পতে কি হচ্ছে? পতে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। লতে কি হচ্ছে? লতে হচ্ছে লুন্ডেগর মতবাদ, অথবা লতে হচ্ছে লেসিথিন বাহক ধারণা। এবং শতে কি হচ্ছে? শতে হচ্ছে লুন্ডেগর মতবাদের অপর নাম, যেটা হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। তার মানে এই পলাশ দিয়ে আমি কি মনে রাখলাম? পতে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, লতে হচ্ছে লুন্ডেগর মতবাদ যার অপর নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ, আর লতে আরেকটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। তার মানে সক্রিয় পরিশোষণের মতবাদ কয়টা? সক্রিয় পরিশোষণের অন্তর্ভুক্ত মতবাদ 3টা। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, লুন্ডেগর মতবাদ যার অপর নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ, এবং আরেকটা কি? লেসিথিন বাহক ধারণা। এখান থেকে এমসিকিউ আসে, লুন্ডেগর মতবাদের অপর নাম কি, অথবা নিচের কোন মতবাদটি সাইটোক্রোম পাম্প মতবাদ হিসেবেও পরিচিত। তার মানে তোমাকে এটা কোনোভাবে কি করা যাবে না, ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এই 3টা মতবাদের কি করে ফেললাম? এই 3টা মতবাদের আমরা নাম জেনে ফেললাম। ঠিক আছে, এবার একটা বিষয় খেয়াল করো, এখান থেকে একটা লাইন তোমাকে জানতে হবে। সেই লাইনটা হচ্ছে সক্রিয় শোষণে ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে পরিশোষিত হতে পারে। তার মানে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় ক্যাটায়ন অ্যানায়ন কি করতে পারে? একই সাথে পরিশোষিত হতে পারে। এবার এই যে সমস্ত মতবাদগুলো আছে, এই সমস্ত মতবাদগুলো হচ্ছে আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত। আয়ন বাহক ধারণা কি? তার মানে হচ্ছে একজন বাহক থাকবে, একজন ক্যারিয়ার থাকবে, যে কি করবে? বাইরে থেকে অর্থাৎ মাটি থেকে সেই আয়নগুলোকে উদ্ভিদের মূলে অর্থাৎ ভেতরে নিয়ে যাবে। তার মানে এই সমস্ত মতবাদগুলো কি? আয়ন বাহক ধারণার উপরে প্রতিষ্ঠিত। ঠিক আছে, তার মানে এখান থেকে খেয়াল করো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে যেহেতু লুন্ডেগর মতবাদের ব্যাখ্যা জানতে হচ্ছে না, তোমাকে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের ব্যাখ্যা জানতে হচ্ছে না, তোমাকে লেসিথিন বাহক ধারণার ব্যাখ্যা জানতে হচ্ছে না। ব্যাখ্যা কারা জানবে? ব্যাখ্যা হচ্ছে যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী, ওদের হচ্ছে সক্রিয় পরিশোষণ পদ্ধতি ব্যাখ্যা করতে হয়, তারা হচ্ছে সেই ব্যাখ্যাগুলো জানবে। তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এমসিকিউ বেসিস এখান থেকে কি জানতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথম তোমাকে জানতে হবে লুন্ডেগর মতবাদের, যেহেতু এরা সবাই আয়ন বাহক ধারণার উপরে প্রতিষ্ঠিত, তার মানে এই লুন্ডেগর মতবাদে বাহককে বা আয়নটাকে ক্যারি করে নিয়ে যাবে কে? বুঝতেই পারছো, ওর অপর নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। তার মানে আয়ন বাহক হচ্ছে সাইটোক্রোম। ঠিক আছে, তার মানে লুন্ডেগর মতবাদে আয়ন বাহককে সাইটোক্রোম। ঠিক আছে, এখান থেকে আর কিছু জানতে হচ্ছে না, বললাম যে প্রক্রিয়া এইচএসসি স্টুডেন্টদের জন্য। এবার চলে আসবো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এখান থেকে তোমাকে কিছুই জানতে হচ্ছে না, এখান থেকে এমসিকিউ নেই, তোমাকে শুধুমাত্র এখান থেকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি জিনিস তোমাকে জানতে হবে, প্রোটন মোটিভ ফোর্স কি জিনিস। ঠিক আছে, শুধুমাত্র এখান থেকে এই টার্মিনোলজির ব্যাখ্যা তোমাকে জানতে হবে। খেয়াল করো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এই মতবাদের মধ্যে একটা কথা উল্লেখ আছে, সেই কথাটাকে বলা হয় প্রোটন পাম্প। প্রোটন পাম্প মানে কি? প্রোটন পাম্পটা হচ্ছে, খেয়াল করো, কোষঝিল্লির ভেতরে একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম কি? এটিপিএস এনজাইম। ঠিক আছে, সেই এটিপিএস এনজাইমের ক্রিয়ায় কি হয়? এটিপি ভেঙে শক্তি নির্গত হয়, এবং সেই শক্তির প্রভাবে কি হয়? ওই কোষের ভেতরে যে প্রোটনটা ছিল, সেই প্রোটনটা কি হয়? কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। তার মানে তোমাকে জানতে হবে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ অনুযায়ী কোষের ভিতরে থাকে এটিপিএস নামক এনজাইম। সেই এটিপিএস নামক এনজাইমের প্রভাবে কি হয়? এটিপি ভেঙে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিটা করে কি? কোষের ভিতরে যে প্রোটন ছিল, সেই প্রোটনটাকে সে বাইরে বের করে দেয়। তার মানে কোষের ভেতরের প্রোটন যখন বাইরে বের হয়ে যায়, তখন কি হয়? আমি জানি প্রোটন মানে কি? H+, তার মানে সে হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার। তার মানে কোষের বাইরে তখন কি হচ্ছে? পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেহেতু প্রোটনটা কোষের বাইরে চলে গেছে। তাহলে পজিটিভ চার্জ বেড়ে যাওয়া বা প্রোটন বেড়ে গেলে কি হবে? তার পিএইচ কি হবে? তার পিএইচ কমে যাবে, কারণ আমি জানি পিএইচ কমে যাওয়া মানে সেটা বেশি অ্যাসিডিক, যেহেতু সেখানে বেশি পরিমাণ H+ চলে যাচ্ছে কোষের বাইরে,
এ কারণে হচ্ছে সেই পাশটা কি হবে, কোষের ভেতরের তুলনায় বেশি অ্যাসিডিক হবে। তার মানে কি হবে, এই প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের দিকে একটা পিএইচ এর পার্থক্য দেখা দিবে। ঠিক আছে, তার মানে হচ্ছে বাইরের পিএইচটা বেশি পরিমাণ H+ চলে যাওয়ার কারণে কমে যাবে, আর ভেতরে H+ না থাকার কারণে পিএইচটা বেড়ে যাবে। এই যে পিএইচ এর পার্থক্য, এই পার্থক্য বা এই যে চার্জের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। ঠিক আছে, এখান থেকে তোমাকে আর কিছু জানতে হবে না। এবার তোমাকে জানতে হবে শুধুমাত্র পরবর্তী পেজের একটা লাইন, সেটা হচ্ছে এই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ সেটা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে দেখো পিটার মিশেলের কেমি অসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এগুলো সচরাচর গুরুত্বপূর্ণ এমসিকিউ না, কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই সমস্ত লেস ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অনেক সময় দিয়ে দেয়। তার মানে নিচের কোন মতবাদটি কেমি অসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত? উত্তর কি হবে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। সর্বশেষ মতবাদ সেটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। তোমাকে জানতে হবে সেও হচ্ছে কি সক্রিয় পরিশোষণ মতবাদ। আমি জানি সক্রিয় পরিশোষণ মতবাদ কটা ছিল জানো, 3টা। পলাশ, তাই তো, এই পলাশের লতে ছিল আমার লেসিথিন বাহক ধারণা। দেখো লেসিথিন বাহক ধারণা দেন কে, বেনেট ক্লার্ক। তিনি মনে করেন যে লেসিথিন নামক এক ধরনের ফসফোলিপিড আছে, যে হচ্ছে আয়নের বাহক রূপে কাজ করে, অর্থাৎ যে মাটি থেকে আয়নগুলোকে উদ্ভিদের ভেতরে নিয়ে যায়। তোমাকে তাহলে জানতে হবে যে লেসিথিন এক প্রকার কি, লেসিথিন এক প্রকার ফসফোলিপিড। ঠিক আছে, এবং লেসিথিন বাহক ধারণা অনুযায়ী আয়নের ক্যারিয়ার রূপে কে কাজ করে, বুঝতেই পারছো নামের সাথে আছে, উত্তর হচ্ছে লেসিথিন। এখান থেকে আর কিছু প্রয়োজন নেই। এখন আমরা চলে আসবো নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। খেয়াল করো, সক্রিয় পরিশোষণ মতবাদে ঠিক যা যা হয়েছিল, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদে তার বিপরীতটা হবে। কেন বললাম, সক্রিয় পরিশোষণ মতবাদে তোমার আয়ন শোষণ করার জন্য কি বিপাকীয় শক্তির প্রয়োজন হচ্ছিল, কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদে কোনো বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় না। সক্রিয় পরিশোষণ মতবাদে বিপাকীয় শক্তি যোগানোর জন্য শ্বসন হার বেড়ে যাচ্ছিল, এখানে শ্বসন হার কি থাকবে, স্বাভাবিক। এটা কিন্তু কোনোভাবেই ভুলেও কমে যাচ্ছে ভেবো না, শ্বসন হার কমার কোনো সুযোগ নেই। যেহেতু অ্যাডিশনাল শক্তির প্রয়োজন হচ্ছে না, তার মানে শ্বসন হার আগে যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ শ্বসন হার স্বাভাবিক থাকবে। ঠিক আছে, তার মানে সক্রিয় থেকে দুইটা জিনিস এখানে ডিফার করে। সক্রিয়তে প্রত্যক্ষ বিপাকীয় শক্তির প্রয়োজন ছিল, নিষ্ক্রিয়তে প্রত্যক্ষ বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। সক্রিয়তে শ্বসন হার বেড়ে যাচ্ছিল, নিষ্ক্রিয়তে শ্বসন হার স্বাভাবিক। তোমাকে জানতে হবে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের অন্তর্ভুক্ত কারা কারা আছে। এখান থেকে প্রশ্ন আসে, নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ, বা নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ নয়। দেখো নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদগুলো কি কি আছে, একটা হচ্ছে ব্যাপন মতবাদ, একটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, একটা হচ্ছে ডোনান সাম্যাবস্থা, এবং ঠিক পরবর্তী পেজে আছে হচ্ছে ব্যাপক প্রবাহ। তার মানে এই 4টা মতবাদ কি, এই 4টা মতবাদ হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের অন্তর্ভুক্ত। মনে রাখার জন্য আমরা কি করব, মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়ব। ছন্দটা কি, খুব সহজ, ছন্দটা হচ্ছে ডোবা। এই ডোবাটা আমরা আসলে পড়ব এইভাবে, ডোব আ। খেয়াল করো ডোতে কি হয়, ডোতে হয় হচ্ছে এই দেখো, ডোতে হয় ডোনান সাম্যাবস্থা। ঠিক আছে, দেখো তো বতে কি হয়, একটা বতে হয় হচ্ছে ব্যাপন মতবাদ, আরেকটা বতে হয় কি, আরেকটা বতে হচ্ছে ঠিক পরবর্তী পেজের, খেয়াল করো, ব্যাপক প্রবাহ। ঠিক আছে, তার মানে ডোতে ছিল ডোনান সাম্যাবস্থা, বতে দুইটা, ব্যাপক প্রবাহ এবং হচ্ছে ব্যাপন মতবাদ। আর সর্বশেষ আতে কি হয়, আতে হয় হচ্ছে, বুঝতেই পারছি, আতে হয় আয়ন বিনিময় মতবাদ। তার মানে এই ছন্দটা দিয়ে আমরা কি করলাম, এই ছন্দটা দিয়ে হচ্ছে আমরা নিষ্ক্রিয় পরিশোষণের 4টা মতবাদ আছে, সেই 4টা মতবাদ শিখে ফেললাম। ডোনান সাম্যাবস্থা, ব্যাপন মতবাদ, ব্যাপক প্রবাহ, এবং হচ্ছে আতে কি, আয়ন বিনিময় মতবাদ। এখান থেকে নিষ্ক্রিয় পরিশোষণের আর কিছু পড়তে হয় না। তোমার এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন আসবে এটাই, যে
নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ বা নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ নয়। এবার দেখি এখান থেকে তোমাকে ভিতরের কি জানতে হয়। একটা বিষয় খেয়াল করো, সবার প্রথম ব্যাপন মতবাদ নিয়ে আলোচনা করা হয়েছে। বুঝতেই পারছি ব্যাপন মানে কি, ওই যে বললাম বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন নেই। তার মানে এখানে কি ঘটনা ঘটবে, এখানে হচ্ছে আমার মাটির মধ্যে আয়নের ঘনত্ব থাকবে বেশি, উদ্ভিদের মূলের মধ্যে আয়নের ঘনত্ব থাকবে কম। তার মানে কি হবে, বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে বাই ডিফল্ট বা স্বাভাবিকভাবে কি হবে, ব্যাপন প্রক্রিয়ায় আয়ন পরিবাহিত হবে। ঠিক আছে, তোমাকে জানতে হবে এই ব্যাপন মতবাদ দেন কে, হোপ অ্যান্ড স্টিভেন্স। সাল গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তাহলে আমি ব্যাপন মতবাদ বুঝেই গেলাম। কি হয় তাহলে, যে কোষরসে আয়নের ঘনত্ব মাটিতে অবস্থিত আয়নের ঘনত্ব থেকে কম থাকে, এই কারণে কি হয়, আয়নটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়। অর্থাৎ মাটির দ্রবণ থেকে ব্যাপন প্রক্রিয়া কোথায় যায়, কোষরসে প্রবেশ করে। এভাবেই আয়নের পরিশোষণ হয়। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয়টা, সেটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। এবার বুঝতেই পারছি আয়ন বিনিময় তার মানে একটা আয়নের এক্সচেঞ্জ অপর আয়ন কি হবে, বিনিময় ঘটবে। দেখো কি হয়, যে উদ্ভিদ মূলের কোষরসতে কি হয়, হাইড্রোজেন আয়ন বাইরের দ্রবণে চলে যায়। তার মানে উদ্ভিদের মূল থেকে কি হয়, হাইড্রোজেন বাইরে বেরিয়ে যায়। তার মানে যেহেতু হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেল, তার মানে উদ্ভিদের মূলের ভিতরে পজিটিভ চার্জ কমে গেল, যেহেতু হাইড্রোজেন বেরিয়ে গেল। তার মানে এখন সেই বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখার জন্য কি হবে, যেহেতু পজিটিভ চার্জ কমে গেল, বাইরে থেকে কোনো একটা পজিটিভ চার্জ কি করতে হবে, ভেতরে প্রবেশ করতে হবে। এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য কি হয়, বাইরে থেকে একটা ক্যাটায়ন ভেতরে প্রবেশ করে ফেলে। বুঝতে পেরেছি কথাটা? ঠিক একইভাবে তোমার যখন ওই মূলের ভেতর থেকে হাইড্রোক্সিল আয়ন বের হয়ে যায়, তখন কি হাইড্রোক্সিলের নেগেটিভ চার্জযুক্ত আয়ন, তার মানে এখানে নেগেটিভ চার্জযুক্ত আয়নের পরিমাণ কি হয়ে গেল, কমে গেল। তার মানে সেই নেগেটিভ চার্জযুক্ত আয়নের সমতা রক্ষার জন্য কি করবে, বাইরে থেকে আরেকটা নেগেটিভ চার্জ আবার ভেতরে প্রবেশ করবে। তার মানে এইভাবে আয়ন বিনিময়ের মাধ্যমে কি হবে, লবণ পরিশোষিত হবে। দেখো হাইড্রোজেনের বিপরীতে কোন ধনাত্মক চার্জটা ভেতরে প্রবেশ করে, পটাশিয়াম ভেতরে প্রবেশ করে। এবং একইভাবে হাইড্রোক্সিলের বিপরীতে কে প্রবেশ করে, ক্লোরাইড ভেতরে প্রবেশ করে। তার মানে যদি আমার হাইড্রোজেন বাইরে বেরোয় যায়, এই যে পজিটিভ চার্জ কমে গেল, সেটা হচ্ছে নিউট্রালাইজ করার জন্য আরেকটা পজিটিভ চার্জ ঢুকে যাবে, সেটা হচ্ছে পটাশিয়াম। ঠিক একইভাবে যদি হাইড্রোক্সিল অর্থাৎ নেগেটিভ চার্জ সে যদি কোষের বাইরে বেরোয় যায়, এই নেগেটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য আরেকটা নেগেটিভ চার্জ ঢুকে যাবে, সেটা কি, ক্লোরাইড। তার মানে এভাবেই আয়ন বিনিময় মতবাদ কার্যকর হয়। ঠিক আছে, এবার ডোনান সাম্যাবস্থা কি তোমাকে জানতে হবে। ডোনান সাম্যাবস্থা কি সেটা জানার আগে আমাকে জানতে হবে আয়ন বিনিময় মতবাদ প্রবর্তন করেন কে, বা এই মতবাদের প্রবক্তা কে। খুবই গুরুত্বপূর্ণ, ডেভলিন, পান্ডে এবং সিনহা। মনে রাখবো হচ্ছে ডিপিএস। তার মানে এই ডেভলিন, পান্ডে এবং সিনহা এই তিনজন হচ্ছে আয়ন বিনিময় মতবাদের প্রবক্তা। এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, তিনটা যেহেতু আছে, চতুর্থ জন দিয়ে দেওয়া কোনো বিষয়ই না। এবার চলে আসবো হচ্ছে ডোনান সাম্যাবস্থা মতবাদ। ঠিক আছে, ডোনান সাম্যাবস্থা মতবাদকে একটু জেনে রাখো, খুব সহজ। বলা হচ্ছে নর্মালি আয়ন বিনিময়তে কি হচ্ছিল, ভেতরে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ বাইরে বের হয়ে যাচ্ছিল, কিন্তু এইবার কিছু বেয়ারা চার্জ চলে আসবে, যারা হচ্ছে বলবে যে আমি কোষের বাইরে যাব না। তার মানে যত কিছু হয়ে যাক সে কি করবে না, কোষের বাইরে যাবে না। তার মানে কোষ ঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকবে। তার মানে কিছু নেগেটিভলি চার্জ মলিকিউলস থাকবে যারা ব্যাপিত হবে না, যারা বাইরে যাবে না। এখন যেহেতু নেগেটিভ ওরা থেকেই যাচ্ছে, পজিটিভগুলো বের হয়ে যাচ্ছে, তার মানে এখন কি হবে, নেগেটিভিটি অনেক বেড়ে যাবে। তার মানে সেটাকে নিউট্রালাইজ করার জন্য কি করতে হবে, বাইরে থেকে কোনো একটা পজিটিভ চার্জকে আবার ভেতরে কি করতে হবে, আসতে হবে। যেহেতু নেগেটিভটা বাইরে বেরোচ্ছে না, তার মানে সেটাকে প্রশমিত করার জন্য বাইরে থেকে কি করতে হবে, পজিটিভকে প্রবেশ করতে হবে। নেগেটিভ পজিটিভ মিলে নিউট্রালাইজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ঠিক এই কথাটাই বলছে যে ভিতরে কিছু অব্যাপনযোগ্য স্থির নেগেটিভ চার্জ থাকে, সেটাকে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কিছু পজিটিভ চার্জ ভেতরে প্রবেশ করাতে হয়। ঠিক আছে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডোনান সাম্যাবস্থা। কে এই মতবাদের প্রবক্তা, বুঝতেই পারছো নামের মধ্যেই আছে, বিজ্ঞানী এফ.জি. ডোনান এই মতবাদের প্রবক্তা। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত বাইরে থেকে পজিটিভ চার্জ ভেতরে প্রবেশ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না ভেতরের যে স্থির আয়নগুলো ছিল বা নেগেটিভ চার্জ ছিল সেটা কি হচ্ছে,
সাম্যাবস্থায় না পৌঁছাচ্ছে বা সেটা যতক্ষণ পর্যন্ত না নিউট্রালাইজ হচ্ছে। যদি তাই হয় আমরা এটা বুঝে গেলাম। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের অন্তর্ভুক্ত যেটা সর্বশেষ অংশ, সেটা হচ্ছে ব্যাপক প্রবাহ। আমি বুঝতেই পারছি ব্যাপক প্রবাহ কি, আমরা সামনে যখন পড়বো যে প্রশোধন হবে, এর ফলে কি হবে, মাটি থেকে যেই পানিটা উদ্ভিদ শোষণ করছিল সেই পানিটা পাতা দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই প্রশোধন ঘটানোর জন্য কি হচ্ছে, প্রচুর পরিমাণে পানি পরিশোষিত হচ্ছে মাটি থেকে। তো মাটি থেকে যখন প্রচুর পরিমাণে পানি উদ্ভিদ শোষণ করছে, সেই পানির সাথে মিশে কি হচ্ছে, কিছু খনিজ লবণও পরিশোষিত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। তার মানে প্রশোধনের জন্য উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে যে পানি শোষণ করছে, সেই পানির সাথে মিশে কিছু আয়নও বা কিছু খনিজ লবণও উদ্ভিদের মধ্যে পরিশোষিত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার ব্যাপক প্রবাহ মতবাদ। তার মানে হচ্ছে আমরা উদ্ভিদের সক্রিয় পরিশোষণ মতবাদ বুঝে গেলাম, উদ্ভিদের নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ বুঝে গেলাম। আমি বুঝতে পারলাম যে সক্রিয় পরিশোষণ মতবাদের মধ্যে বিপাকীয় শক্তি দরকার হয়, যেহেতু এখানে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে আয়নের বিনিময় হচ্ছে। যেহেতু বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি যোগানোর জন্য শ্বসন হার বেড়ে যায়। এবং নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের ক্ষেত্রে কি, কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। যেহেতু বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, তার মানে শ্বসন হার কি, স্বাভাবিক থাকে। আমি জেনে আসলাম সক্রিয় পরিশোষণ মতবাদের অন্তর্ভুক্ত মতবাদ কি কি ছিল। অন্তর্ভুক্ত মতবাদগুলো ছিল হচ্ছে পলাশ। এবং নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের অন্তর্ভুক্ত মতবাদগুলো কি ছিল, ডোবা, তাই তো। ডোনায়ন সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ, ব্যাপন এবং আয়ন বিনিময়। যদি তাই হয় আমরা এখান থেকে সবটা পড়ে ফেললাম। আশা করি এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে ভুল হবে না। এবার চলে আসব সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এইচএসসির জন্য হচ্ছে একদম পেইড সিকিউ হয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে এমসিকিউ আসে। কেননা মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে এমসিকিউ করাটা খুব সহজ, যে সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে সত্য নয় কোনটি, নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে সত্য নয় কোনটি। তার মানে দেখো এটা আমরা অলরেডি পড়ে এসেছি, আমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। সক্রিয় পরিশোষণ বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন পড়ে, নিষ্ক্রিয় পরিশোষণে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন নেই। যেহেতু বিপাকীয় শক্তি প্রয়োজন, তার মানে শ্বসন হার বৃদ্ধি পায়। যেহেতু কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন নেই, শ্বসন হার কি, স্বাভাবিক থাকে। ঠিক আছে, আমি পড়ে এসেছি সক্রিয় পরিশোষণে ক্যাটায়ন এবং অ্যানায়নের শোষণ কি একই সাথে হতে পারে। নিষ্ক্রিয় পরিশোষণে ক্যাটায়ন অ্যানায়নের শোষণ একই সাথে সংঘটিত হয় না, খুবই গুরুত্বপূর্ণ। সক্রিয় পরিশোষণ আমি জানি সবগুলো মতবাদ আয়ন বাহক ধারণার উপরে প্রতিষ্ঠিত ছিল। তার মানে হচ্ছে আমার এখানে পরিশোষণের জন্য বাহক আয়নের প্রয়োজন হয়, নিষ্ক্রিয় পরিশোষণে কোনো বাহক আয়নের প্রয়োজন হয় না। এবং দেখো এনজাইম উৎসেচকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথা, সক্রিয় পরিশোষণে এনজাইম ভূমিকা রাখে। যেহেতু বিপাকীয় শক্তির প্রয়োজন, সেখানে এনজাইম কার্যকর হয়। নিষ্ক্রিয় পরিশোষণে কোনো এনজাইমের ভূমিকা নেই। তার মানে সক্রিয় পরিশোষণ নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে যদি পার্থক্য আসে, আশা করি ভুল করব না। এবার আমরা জানবো খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে প্রভাবক রূপে কারা কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে আসে, আর এইচএসসির জন্য তোমাকে এগুলো আসলে সিকিউতে লিখতে হয়। তার মানে খনিজ লবণ পরিশোষণের প্রভাবক কারা কারা আছে, খুব সহজ। দেখো প্রভাবক কারা, আয়নের ঘনত্ব। বুঝতেই পারছি মাটিতে সেই আয়নের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি বেশি হয়, তাহলে সেটা কি হবে, বেশি পরিমাণ শোষিত হবে। তার মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়নের ঘনত্ব বাড়লে কি হবে, শোষণ হারও বৃদ্ধি পাবে। তার মানে খনিজ লবণ পরিশোষণের প্রভাবক নয় কোনটি, যদি প্রশ্ন আসে সবগুলোর টাইটেল তোমাকে জানতে হবে। আয়নের ঘনত্ব, তারপর কি, তারপর দেখো তাপমাত্রা। বুঝতেই পারছি তাপমাত্রা যদি হচ্ছে বেশি হয়, তাহলে লবণগুলো বেশি মাত্রায় দ্রবীভূত হতে পারবে, আয়নিত হতে পারবে। তার মানে আয়ন পরিশোষণ বাড়বে, তাই তো। একটা নির্দিষ্ট সীমার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করলে লবণ পরিশোষণ হার বৃদ্ধি পায়। তারপর তোমাকে জানতে হবে আলো। কেন আলোর ভূমিকা, তুমি জানো প্রশোধনের ফলে একটা টানের সৃষ্টি হয়, সেই টানের কারণে মাটি থেকে পানি শোষিত হয়, সেই পানির সাথে লবণও শোষিত হয়ে যায়। তাহলে একটা বিষয় খেয়াল করো, যেহেতু প্রশোধন ঘটতে হচ্ছে, তার মানে প্রশোধন সম্পূর্ণভাবে নির্ভর করে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার উপরে, আর এই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নির্ভর করে আলোর উপরে, তাই তো। তার মানে অ্যাজ এ হোল আলো কি করে, খনিজ লবণ পরিশোষণেও ভূমিকা রাখে।
প্রশোধন বুঝতেই পারছো, প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, লবণ পরিশোষণও প্রভাবিত হয়। অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, অক্সিজেনের অভাব হলে লবণ পরিশোষণ কম হয়। কেন, তুমি একটা জিনিস জানো, কেন উত্তরটা আমি তোমাকে দিচ্ছি। লবণ পরিশোষণ তুমি যখন সক্রিয় পরিশোষণ পড়ে এসেছিলে, তুমি দেখছিলে সক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হচ্ছিল। এখন এই বিপাকীয় শক্তি যোগানোর জন্য তোমাকে শ্বসন করতে হবে। এখন শ্বসনের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, শ্বসনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেন। তার মানে অক্সিজেনের পরিমাণ কমে গেলে শ্বসন হতে পারবে না, তার মানে প্রয়োজনীয় বিপাকীয় শক্তি যোগানো যাবে না, তার মানে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ কী হবে, কম হবে। শ্বসনিক বস্তু, শ্বসনিক বস্তু মানে কি, যে যেই বস্তুগুলো জারিত হয়ে বা যেই বস্তুগুলো ভেঙে শক্তি উৎপন্ন হবে। তাহলে যেই বস্তুগুলো ভেঙে উদ্ভিদ শক্তি উৎপন্ন করে, সেই শ্বসনিক বস্তুগুলো যদি কম থাকে তাহলে কি হবে, শক্তি উৎপাদন কম হবে, অর্থাৎ শ্বসনের হার কম হবে। তার মানে তখন শ্বসন কম হলে কি হবে, সক্রিয় পরিশোষণের মাধ্যমে লবণ পরিশোষণও কি হবে, কমে যাবে। পরটা হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়া। একটা বিষয় খেয়াল করো, আয়নের পারস্পরিক ক্রিয়া, তার মানে কিছু কিছু আয়ন আছে যার সাথে অপর আয়নের সম্পর্ক ভালো না। তার মানে কি, সেই আয়ন থাকলে সে অপর আয়নকে কি করতে দেয় না, সে হচ্ছে শোষিত হতে দেয় না। সেটা কি, সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের উপস্থিতি কি করে, পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। ঠিক আছে, তার মানে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যদি উপস্থিত থাকে তাহলে কি হয়, পটাশিয়ামের শোষণ বাধাগ্রস্ত হয়। তার মানে আয়নের পারস্পরিক ক্রিয়াও কি করে, লবণ পরিশোষণকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপর খেয়াল করো বৃদ্ধি, বুঝতেই পারছি যেগুলো হচ্ছে সক্রিয় কোষ বিভাজন অঞ্চল বা যেখানে হচ্ছে বৃদ্ধি হচ্ছে, কোষের বৃদ্ধি বজায় আছে, সেই অঞ্চলগুলোতে লবণ পরিশোষণ কি হবে, বেশি হবে। তার মানে নতুন সৃষ্ট কোষ বা বৃদ্ধিপ্রাপ্ত কোষগুলো কি করে, লবণ পরিশোষণ বেশি করতে পারে। তার মানে সবগুলো টাইটেল তুমি আশা করি বুঝতে পেরেছো। তোমাকে যদি এখান থেকে প্রশ্ন করে যে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের প্রভাবক নয় কোনটি, তুমি ব্যাখ্যা করতে পারবে। এইচএসসিতে যদি প্রশ্ন আসতো যে খনিজ লবণ পরিশোষণের প্রভাবকগুলো ব্যাখ্যা করো, সেটাও উত্তর করতে পারতে। এবার চলে আসবে পানি এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ। একই কথা, সেটা হচ্ছে এইচএসসি সিকিউ, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট, ভুল করাই যাবে না। দেখো, পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে আসলে পার্থক্য কি আছে, এটা আমরা অলরেডি পড়ে এসেছি, আমাদের বুঝতে খুব বেশি সমস্যা হবে না। এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসবে, পানি পরিশোষণের ক্ষেত্রে সঠিক নয় কোনটি, অথবা খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে সত্য নয় কোনটি। এবং এইচএসসিতে দুটোর মধ্যে পার্থক্য তো সিকিউ পেইড কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো পানি পরিশোষণ, তোমাকে জানতে হবে অধিকাংশ পানি কিভাবে পরিশোষিত হয়, নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়। তার মানে পানি পরিশোষণ কিভাবে ঘটে, নিষ্ক্রিয়ভাবে। খনিজ লবণ পরিশোষণ কিভাবে ঘটে, সক্রিয়ভাবে। ঠিক আছে, তুমি তো পড়ে আসলে। দেখো, পানি পরিশোষণ যেহেতু নিষ্ক্রিয়ভাবে ঘটছে, তার মানে পানি পরিশোষণের জন্য কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না। খনিজ লবণ পরিশোষণ যেহেতু অধিকাংশ ক্ষেত্রে সক্রিয়ভাবে ঘটছে, তার মানে ওর বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে। এবার পানি কি রূপে শোষিত হয়, পানি বেসিক্যালি অণু হিসেবে শোষিত হয়। আর এই খনিজ লবণ সে কিভাবে শোষিত হয়, এই খনিজ লবণ হচ্ছে আয়ন রূপে শোষিত হয়। এটা তো আমরা জেনেই আসলাম, খনিজ লবণগুলো আয়ন রূপে শোষিত হয় আর পানি অণু হিসেবে শোষিত হয়। শোষণের মাধ্যম কি, পানি কি দ্বারা শোষিত হয়, পানি শোষিত হয় মূলরোম দ্বারা। আর এই খনিজ লবণ শোষিত হয় কি দ্বারা, খনিজ লবণ শোষিত হয় হচ্ছে মূলের অগ্রভাগের যে কোষ আছে, সেই কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলো দ্বারা শোষিত হয়, কিছু পরিমাণ সেটা হচ্ছে মূলরোম দ্বারাও শোষিত হয়। এবার এই পানি পরিশোষণের জন্য কোনো বাহকের প্রয়োজন নেই, কিন্তু খনিজ লবণ পরিশোষণের জন্য বাহকের প্রয়োজন পড়ে। তার মানে হচ্ছে আমরা আশা করি এটা বুঝে গিয়েছি, এখান থেকে প্রশ্ন আসলে কোনো ভুল হবে না। যদি তাই হয়, তো যদি তাই হয় আমরা তাহলে চলে আসি প্রশোধন সম্পর্কিত পড়াশোনায়। তোমাকে সর্বপ্রথম জানতে হবে প্রশোধন কি। একটা বিষয় খেয়াল করো, বলা হচ্ছে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রশোধন বলে। তার মানে এইচএসসির ক নাম্বারের জন্য এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এবার আমি প্রশোধন সম্পর্কে একটু বিস্তারিত জানব। দেখো, আমি খনিজ লবণ পরিশোষণ বা সেখানে আমি পড়ে এসেছিলাম পানি পরিশোষণ। তার মানে কি হয়, উদ্ভিদ তার মূল রোম দ্বারা কি করে, উদ্ভিদ মূল রোমের সাহায্যে মাটি থেকে পানি গ্রহণ করে।
ঠিক আছে। এই যে মাটি থেকে উদ্ভিদ পানি গ্রহণ করছে, সেই পানির সম্পূর্ণটা কিন্তু উদ্ভিদ তার শারীরবৃত্তিক প্রয়োজনে কাজে লাগাতে পারে না। বলা হচ্ছে যে সেই পানির প্রায় 1% মতো উদ্ভিদ তার বিভিন্ন শারীরবৃত্তিক কার্যক্রমে ব্যবহার করে, আর বাকি অলমোস্ট 99 ভাগ পানি কি করে, সে বাষ্পাকারে বের করে দেয়। তার মানে যেই প্রক্রিয়ায় উদ্ভিদের অব্যবহৃত পানি সে বাষ্পাকারে দেহের বাইরে বের করে দিচ্ছে, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে প্রস্বেদন। এইবার প্রস্বেদনের সংজ্ঞাটা দেখো, তোমাদের বুঝতে খুব সহজ হবে। দেখো বলছে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে, বায়বীয় অঙ্গ তার মানে সাধারণভাবে বায়বীয় অঙ্গ কোনটা? পাতা। উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায়। অতিরিক্ত পানি অর্থাৎ মূলরোম দ্বারা শোষিত পানি, যেটা হতে তার শারীরবৃত্তিক কোনো কাজে লাগেনি, সেই অতিরিক্ত পানিটা বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে যেই প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ার নামে কি? প্রস্বেদন। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। তোমাকে জানতে হবে উদ্ভিদের প্রধান প্রস্বেদন অঙ্গ কোনটা? উদ্ভিদের প্রধান প্রস্বেদন অঙ্গ হচ্ছে পাতা। ঠিক আছে, বলা হচ্ছে যে উদ্ভিদের যে কোনো অংশেই প্রস্বেদন হতে পারে, কিন্তু প্রধানত প্রস্বেদন হয় কোথায়? প্রধানত প্রস্বেদন হয় পাতায়। এই কারণে পাতাকে বলা হয় উদ্ভিদের প্রধান প্রস্বেদন অঙ্গ। দেখো আমরা এটা বলে এসেছি যে উদ্ভিদ যে পরিমাণ পানি শোষণ করে তার মাত্র 1% দেহে অবস্থান করে এবং কাজে লাগে, বাকি 99% পানি কি হয়? দেহ থেকে বাষ্পাকারে অর্থাৎ প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে যায়। ঠিক আছে, দেখো তোমাকে জানতে হবে যে প্রস্বেদন হচ্ছে উদ্ভিদের একটা অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা উদ্ভিদের জন্য ক্ষতিকরও হতে পারে। তার মানে প্রস্বেদন যেমন একদিকে উদ্ভিদের জন্য প্রয়োজনীয়, ঠিক একইভাবে সেটা উদ্ভিদের জন্য কিছুটা ক্ষতির কারণ। ঠিক এই কারণে বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে কি বলেছেন? বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে বলেছেন প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। ঠিক আছে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল হিসেবে নামকরণ করেছেন কে? বিজ্ঞানী কার্টিস। ঠিক আছে, তোমাকে জানতে হবে এমসিকিউ, গ্যানং পটোমিটারের সাহায্যে প্রস্বেদন হার নির্ণয় করা যায়। পুরাতন বইয়ে এই ইনফরমেশনটা নেই, নতুন বইয়ের অ্যাডিশনাল ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ। প্রস্বেদনের হার নির্ণয় করা হয় কোনটির সাহায্যে? উত্তর কী হবে? গ্যানং পটোমিটার। তার মানে আমরা প্রস্বেদন কি অ্যাজ এ হোল বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তী পেজে জানবো প্রস্বেদন সম্পর্কিত বিস্তারিত আলোচনা। দেখো পরবর্তী পেজে প্রস্বেদনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে পানি যে পথে বাষ্পাকারে উদ্ভিদের দেহের ভেতর থেকে বাইরে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, সেই পথের ভিন্নতার উপর ভিত্তি করে প্রস্বেদনকে কয় ভাগে ভাগ করা যায়? প্রস্বেদনকে 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ঠিক কোন পথে পানি বাষ্পাকারে উদ্ভিদ থেকে বের হবে, সেই পথের উপর ভিত্তি করে প্রস্বেদন কত প্রকার? প্রস্বেদন হচ্ছে 3 প্রকার। সেই 3 প্রকার কি? এটা মনে রাখার জন্য আমরা ছন্দ লিখব। ছন্দটা হচ্ছে পলাতক। এই পলাতক দিয়ে দেখো কি হয়, পতে হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, লতে হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন, এবং ত্বক দিয়ে হচ্ছে ত্বকীয় প্রস্বেদন। তার মানে প্রস্বেদনের প্রকারভেদ 3 রকম: পলাতক, পত্ররন্ধ্রীয়, লেন্টিকুলার এবং ত্বকীয় প্রস্বেদন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে প্রস্বেদনের প্রকারভেদ 9 কোনটি? দেখো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন মানে কি? বুঝতেই পারছি, পত্ররন্ধ্র বা স্টোমাটার মাধ্যমে প্রস্বেদন হবে। ঠিক আছে, লেন্টিকুলার প্রস্বেদন মানে কি? লেন্টিকুলার প্রস্বেদন হচ্ছে কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে প্রস্বেদন হবে। ত্বকীয় প্রস্বেদন মানে কি? পত্রত্বক বা পাতার ত্বকের মধ্যে বিদ্যমান কিউটিকলের মাধ্যমে কি হবে? প্রস্বেদন হবে। ঠিক একই কারণে ত্বকীয় প্রস্বেদনের অপর নাম হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। তুমি এইখানটাতে লিখে রাখবে কিউটিকুলার প্রস্বেদন। ঠিক আছে, এবার এই প্রত্যেকটা প্রস্বেদন প্রক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে আমরা এখন চলে আসব সর্বপ্রথম প্রকার, যেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া। দেখো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন তার মানে পানি কোন পথে বেরোবে? পানি বাষ্পাকারে পত্ররন্ধ্র পথে বের হয়ে যাবে। এই প্রক্রিয়াটা কি বলা হয়? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এবার এই পত্ররন্ধ্র বা স্টোমাটা কোথায় থাকে? সেটা হচ্ছে পাতায় থাকে, অথবা কচি কাণ্ডেও থাকতে পারে। এছাড়া কোথায় থাকতে পারে? ফুলের বৃতিতে এবং পাপড়িতেও কি থাকে? পত্ররন্ধ্র থাকে।
ঠিক আছে, তার মানে পানি বাষ্পাকারে এই যে পত্ররন্ধ্রগুলো আছে, এই পত্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে যাওয়াকে আমি কি প্রশোধন বলি? পত্ররন্ধ্রীয় প্রশোধন বলি। তোমাকে জানতে হবে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। শতকরা কত ভাগ প্রশোধন এই প্রক্রিয়ায় হয়ে থাকে? শতকরা 90 থেকে 95 ভাগ প্রশোধন কোন প্রক্রিয়ায় হয়? পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়ায় হয়ে থাকে। এবং যেহেতু 90 থেকে 95 ভাগ পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়ায় হয়ে থাকে, এবং তুমি জানো যে পত্ররন্ধ্র সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? পাতায়। ঠিক একই কারণে পাতাই হচ্ছে কি প্রশোধনের প্রধান অঙ্গ। তার মানে তোমাকে যদি প্রশ্ন আসে প্রশোধনের প্রধান অঙ্গ কোনটি, উত্তর কি হবে? প্রশোধনের প্রধান অঙ্গ হচ্ছে পাতা। ঠিক আছে, যদি তাই হয় এবার আমরা চলে আসব দ্বিতীয় প্রকার, সেটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। দেখি লেন্টিকুলার প্রশোধন কি, বা লেন্টিসেল বলতে আসলে কি বোঝায়। দেখো, বলা হচ্ছে যে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে অনেক সময় কি হয়, কাণ্ডের কর্ক টিস্যুর স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেলের সৃষ্টি হয়। যারা অষ্টম অধ্যায় পড়ে এসেছো তোমরা জানো উদ্ভিদের প্রাইমারি বা সেকেন্ডারি বৃদ্ধি বলতে আসলে কি বোঝায়। তার মানে আমি যদি সহজ কথায় বলি, ধরো কখনো কি আমরা এমন কোনো গাছ দেখেছি যে এই গাছের বাকলটা একটু ফাটা মনে হয়, বা মনে হচ্ছে বাকলটা ফেটে গিয়ে বাকলের জায়গায় জায়গায় এরকম ছোট ছোট চোখের মতো গর্তের সৃষ্টি হয়েছে? তার মানে হচ্ছে বাকল জায়গায় জায়গায় ফেটে যাচ্ছে। এই ফাটা জায়গাগুলোকে আমি কি বলছি? সেই ফাটা জায়গাগুলোকে আমি বলছি হচ্ছে লেন্টিসেল। ঠিক আছে, তার মানে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে কাণ্ডের কর্ক টিস্যু বা অ্যাজ এ হোল কাণ্ডের বাকল ফেটে যায়। ঠিক আছে, সেই বাকল ফেটে যাওয়ার ফলে সেখানে সৃষ্টি হয় লেন্টিসেল। সেই লেন্টিসেল বা বাকলের সেই ফাটা অংশ দিয়ে কি হয়, কিছু পরিমাণ পানি বাষ্পাকারে বের হয়ে যায়। পানি যখন বাষ্পাকারে এই বাকলের ফাটা অংশ দিয়ে অর্থাৎ লেন্টিসেল পথে বের হয়ে যায়, সেই প্রশোধনকে আমি কি বলি? সেই প্রশোধনকে আমি বলি হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। এটা খুব কম পরিমাণ পানিকে কি করতে পারে? বের করতে পারে, অর্থাৎ খুব কম পরিমাণ পানি লেন্টিকুলার প্রশোধন প্রক্রিয়ায় নির্গত হয়। ঠিক আছে, সর্বশেষ থেকে যায় ত্বকীয় প্রশোধন। খেয়াল করো, ত্বকীয় প্রশোধন কি জিনিস? যার অপর নাম কি আমরা মাত্র পড়ে আসলাম, যার অপর নাম হচ্ছে কিউটিকুলার প্রশোধন। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে যে উদ্ভিদ দেহকে শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য বহিত্বকের উপর যে কিউটিন জাতীয় অভেদ্য রাসায়নিক পদার্থের আস্তর থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিউটিকল। এর মানেটা কি? যে উদ্ভিদ যেন শুকিয়ে না যায়। অধিকাংশ ক্ষেত্রে হয় কি যে উদ্ভিদের পাতা কিংবা হচ্ছে কাণ্ড এর চারপাশে একটা সূক্ষ্ম আবরণ থাকে, একটা রাসায়নিক পদার্থের আবরণ থাকে। সেই রাসায়নিকটার নাম কি? সেই রাসায়নিকটার নাম হচ্ছে কিউটিন। সেই কিউটিন আসলে কি জাতীয় পদার্থ? সেই কিউটিন হচ্ছে একটা স্নেহ জাতীয় পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ। এখন সেই যে আবরণ, সেই আবরণটা যদি হচ্ছে পুরু না হয়, সেই আবরণটা যদি অনেক পাতলা হয়, তাহলে হয় কি যে সেই আবরণ ভেদ করে কিছু পানি কি করে, নিচ থেকে সেই আবরণটা ভেদ করে প্রশোধন প্রক্রিয়ায় বাইরে পরিবেশে মুক্ত হয়ে যায়। তখন সেই প্রশোধনকে আমি কি বলি? সেই প্রশোধনকে আমি বলি ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন। ঠিক আছে, দেখো ঠিক এই কথাটাই বলা হচ্ছে যে কিউটিকল যদি পাতলা হয় তাহলে কি হয়, অনেক সময় সেই কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়, অর্থাৎ প্রশোধন হয়। অর্থাৎ এই ত্বকের কিউটিকল ভেদ করে সংঘটিত প্রশোধনকে কি বলা হয়? ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন বলা হয়। এই প্রশোধনের পরিমাণও কি পত্ররন্ধ্রীয় প্রশোধনের তুলনায় অনেক কম। ঠিক আছে, যদি তাই হয় তুমি তিনটা প্রশোধনের প্রকার জেনে গেলে। এবার আমরা চলে আসবো হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন এবং ত্বকীয় প্রশোধনের মধ্যে পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ। যেটা বললাম যে এইরকম যে কোনো পার্থক্য সূচক ছক, সেটা হচ্ছে এইচএসসির জন্য একদম পেইড সিকিউ, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় সত্য মিথ্যার জন্য পেইড এমসিকিউ। তার মানে এখান থেকে কি হয়, এখান থেকে এমসিকিউ আসে। তার মানে তোমাকে বলবে যে পত্ররন্ধ্রীয় প্রশোধনের ক্ষেত্রে সত্য নয় কোনটি, বা ত্বকীয় প্রশোধনের ক্ষেত্রে সত্য নয় কোনটি। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা অলরেডি জেনে এসেছি। দেখো, পত্ররন্ধ্রীয় প্রশোধন তার মানে প্রশোধন কি পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। ত্বকীয় প্রশোধন সেটা কি কিউটিকল, অর্থাৎ যে চর্বির বা সেই স্নেহ জাতীয় পদার্থের আস্তরণ ছিল তার মাধ্যমে ঘটে। ঠিক আছে, পত্ররন্ধ্রীয় প্রশোধন কি? যদি পত্ররন্ধ্র বন্ধ থাকে তাহলে প্রশোধন চলতে পারবে না, যেহেতু প্রশোধন পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে। আর ত্বকীয় প্রশোধন কি? পত্ররন্ধ্র বন্ধ থাকলেও এই প্রশোধন প্রক্রিয়া চলতে পারে। কেননা হচ্ছে তাকে তো পত্ররন্ধ্রের ভিতর দিয়ে বাষ্পাকারে পানিটাকে বের হতে হবে না, সে বের হবে আসলে সেই পাতলা প্রাচীর ভেদ করে, অর্থাৎ
পাতলা কিউটিকলের প্রাচীর ভেদ করে। তার মানে পত্ররন্ধ্র বন্ধ থাকলেও এই প্রশোধন প্রক্রিয়া চলতে পারে। তোমাকে জানতে হবে এমসিকিউ, পত্ররন্ধ্রীয় প্রশোধনের হার কত? অনেক বেশি, সেটা হচ্ছে প্রায় 90 থেকে 95 ভাগ। আর ত্বকীয় প্রশোধন সেটা আনুপাতিক হারে খুবই কম, মাত্র 5 থেকে 10 ভাগ প্রশোধন ত্বকীয় প্রশোধন প্রক্রিয়ায় হয়ে থাকে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে কত ভাগ প্রশোধন ত্বকীয় প্রশোধন প্রক্রিয়ায় ঘটে থাকে। এবং পত্ররন্ধ্রীয় প্রশোধন যেহেতু পত্ররন্ধ্র দ্বারা নিয়ন্ত্রিত, আমি জানি যে পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া সেটা হচ্ছে রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে আমি বলতে পারি যে পত্ররন্ধ্রীয় প্রশোধন সে কি রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত। কিন্তু ত্বকীয় প্রশোধন এর ক্ষেত্রে রক্ষীকোষের কোনো ভূমিকা নেই। এই যে বারবার আমি বলছি পত্ররন্ধ্র, রক্ষীকোষ, এগুলো কি, যদি আমার জিজ্ঞাসা থাকে তার উত্তরটা আমি এখনই পেয়ে যাব। আমি চলে আসব পত্ররন্ধ্র সম্পর্কে বিস্তারিত আলোচনায়। তো এই আলোচনায় আসার আগে আশা করি এই দুই প্রশোধনের মধ্যে পার্থক্য আমার কোনোভাবেই সিকিউ হোক বা এমসিকিউ ভুল হবে না। যদি তাই হয় আমরা জানবো পত্ররন্ধ্র কি। আমরা কিছুটা ধারণা পেয়ে এসেছি। বলছিলাম যে পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকে বা কিছু ক্ষেত্রে কচি কাণ্ডেরও ঊর্ধ্ব বা নিম্নত্বকে কি থাকে? দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত সূক্ষ্ম একটা ছিদ্র বা রন্ধ্র থাকে, যাকে আমি কি বলছি? পত্ররন্ধ্র বা স্টোমাটা। তার মানে কি বললো? পত্ররন্ধ্রের গঠন এখানে আসলে সংজ্ঞার মধ্যে আলোচনা করার চেষ্টা করেছে। বলল যে পাতার ঊর্ধ্ব এবং নিম্নতলের বহিতকে কি থাকে? দুইটা রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ দুইটা রক্ষীকোষ দ্বারা এইভাবে আবৃত একটা গহ্বর বা একটা রন্ধ্র থাকে। সেই রন্ধ্রটাকেই কি বলা হয়? সেই রন্ধ্রটাকেই বলা হয় পত্ররন্ধ্র। ঠিক আছে, এবার তোমাকে যেটা জানতে হবে, দেখো এই পত্ররন্ধ্রের মাধ্যমে বিভিন্ন ধরনের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। পত্ররন্ধ্র সে হচ্ছে শ্বসনে সাহায্য করে, পত্ররন্ধ্র সে প্রশোধনে সাহায্য করে, সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াও কি সাহায্য করে। ঠিক আছে, তোমাকে জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, সেটা হচ্ছে প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকায় কতগুলো পত্ররন্ধ্র থাকতে পারে? 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনোভাবেই ভুল করা যাবে না। পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় কতগুলো পত্ররন্ধ্র থাকে? 1000 থেকে 60,000। ঠিক আছে, তার মানে একটা হিউজ সারফেস সে হচ্ছে উন্মুক্ত করছে এই গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য। এবার আমরা চলে আসবো হচ্ছে পত্ররন্ধ্রের গঠন। এই পত্ররন্ধ্রের গঠন সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসিতে পত্ররন্ধ্রের গঠন চিত্রসহ বর্ণনা করতে হয়। দেখো এই পত্ররন্ধ্রের গঠন তোমাকে জানতে হবে। একটা পত্ররন্ধ্রের মধ্যে থাকে দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ। তার মানে পত্ররন্ধ্রের গঠনে কয়টা রক্ষীকোষ থাকে? দুইটা। কি আকৃতির? অর্ধচন্দ্রাকৃতির। ঠিক আছে, আমি যেটা বললাম যে এরকম দেখো, এই যে অর্ধচন্দ্রাকৃতির দুইটা কি থাকে? রক্ষীকোষ থাকে। এবং কি থাকে? রক্ষীকোষের মধ্যে থাকে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস, থাকে বহু ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম। ঠিক আছে, তুমি যদি একটা পত্ররন্ধ্রের চিত্র খেয়াল করো, দেখো তো এই যে একটা পত্ররন্ধ্রের চিত্র এখানে দেওয়া হয়েছে। দেখো এই যে দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ, এই যে রক্ষীকোষের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? সুস্পষ্ট নিউক্লিয়াস, এবং এই যে গোল গোল এরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, দেখতে পাচ্ছ? এবং এই যে ছোট ছোট ডট 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 এরা হচ্ছে ঘন সাইটোপ্লাজম। তার মানে আমি পাচ্ছি দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ, একটা সুস্পষ্ট নিউক্লিয়াস, অনেকগুলো বৃত্তাকার ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম। এই যে দুটো রক্ষীকোষ দ্বারা আবৃত এই যে মাঝখানের ফাঁপা গহ্বরটা, সেটাই হচ্ছে আমার রন্ধ্র, এবং তারা অ্যাজ এ হোল গঠন করছে পত্ররন্ধ্র। তাই তো? দেখো ঠিক এই কথাগুলো এখানে বলা হচ্ছে যে রক্ষীকোষে কি থাকে? প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে, এই কারণে রক্ষীকোষ কি করতে পারে? খাদ্য তৈরি করতে পারে। ঠিক আছে, এবার তোমাকে জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে পত্ররন্ধ্র কখন খোলা থাকে কখন বন্ধ থাকে? অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল 10টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে খোলা থাকে, এবং বিকাল 2টা থেকে 3টায় কি থাকে? পূর্ণ খোলা থাকে। তার মানে পত্ররন্ধ্র সম্পূর্ণ খোলা থাকছে কখন? সকাল 10টা থেকে 11টা এবং বিকাল
2টা থেকে 3টা। আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম আমি এটা কীভাবে মনে রাখতাম, এটা হচ্ছে আমাদের কলেজে নটরডেমে রিসেস টাইমের মতো। আমাদের ব্রেক যখন মর্নিং শিফটে ছিলাম, মর্নিং শিফটে ব্রেক ছিল সকাল 10টা থেকে 11টা, ডে শিফটে ব্রেক 2টা থেকে 3টা। ঠিক আছে, তার মানে এটা মজা করে বললাম, তোমরা মনে রাখবে সকালবেলার ব্রেকের সময় পত্ররন্ধ্র সম্পূর্ণ খোলা, বিকেলবেলার ব্রেকের সময় অর্থাৎ 2টা থেকে 3টা পত্ররন্ধ্র সম্পূর্ণ খোলা। বাকি যে সময়টুকু আছে বাকি সময় পত্ররন্ধ্রটা আংশিক খোলা থাকে এবং রাত্রে পত্ররন্ধ্র সম্পূর্ণভাবে কি থাকে, বন্ধ থাকে। এবার আমরা চলে আসবো পত্ররন্ধ্রের কাজে। তোমাকে জানতে হবে, আমি যেটা বললাম যে উদ্ভিদের 3টা প্রধান শারীরবৃত্তিক কাজেই কি করে, পত্ররন্ধ্র অংশগ্রহণ করে। ঠিক আছে, সেই 3টে শারীরবৃত্তিক কাজ কি, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ, সেটা হচ্ছে শ্বসন, সেটা হচ্ছে প্রস্বেদন। তার মানে 3টা কাজেই পত্ররন্ধ্র অংশ নেয়। কিভাবে, খেয়াল করো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে, অক্সিজেন ত্যাগ করে, কিসের মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে। তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদ প্রস্তুতকৃত অক্সিজেন পরিবেশে মুক্ত করে। এবং প্রস্বেদন, প্রস্বেদন প্রক্রিয়া তুমি তো জানোই যে পত্ররন্ধ্রের মাধ্যমেই কি পানি বাষ্পাকারে বের হয়ে যায়। তার মানে সালোক সংশ্লেষণ, শ্বসন এবং প্রস্বেদন এই 3টা প্রধান শারীরবৃত্তিক প্রক্রিয়াতেই কে অংশগ্রহণ করে, পত্ররন্ধ্র অংশগ্রহণ করে। ঠিক আছে, এবং প্রস্বেদনের ফলে কি কি উপকার পাচ্ছে উদ্ভিদ, এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ শীতল থাকছে এবং উদ্ভিদ অতি তাপের ক্ষতি থেকেও রক্ষা পাচ্ছে। ঠিক আছে, তার মানে সূর্যের আলো পাতার মধ্যে পড়ছিল, তার মানে পাতা উত্তপ্ত হচ্ছিল, উদ্ভিদ উত্তপ্ত হচ্ছিল, তার মানে সে হচ্ছে কি করছিল, সে হচ্ছে পানি বাষ্পাকারে বের করে দিয়ে সুপ্ত তাপের মাধ্যমে কি করছিল, অতি তাপের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করছিল। এবং যেহেতু জলীয় বাষ্প প্রদান করছিল সে, এই কারণে পরিবেশও কি থাকছিল, শীতল থাকছিল। ঠিক আছে, তারপর দেখো পত্ররন্ধ্রের কাজ কি হতে পারে, সে হচ্ছে পত্ররন্ধ্রের রক্ষী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে আমি জানি, এবং সেই ক্লোরোপ্লাস্ট কী করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ নেয়। এবং দেখো এটা আমরা বলে এসেছি, পত্ররন্ধ্র থেকে কি হয়, প্রস্বেদনের সময় পানি জলীয় বাষ্পাকারে এর ভেতর দিয়ে বের হয়ে যায়। এবং পরবর্তী সেটা হচ্ছে লুকায়িত পত্ররন্ধ্র কী করে, প্রস্বেদনের হারকে হ্রাস করে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, লুকায়িত পত্ররন্ধ্র কী করে, প্রস্বেদনের হারকে হ্রাস করে। লুকায়িত পত্ররন্ধ্র কোথায় পাওয়া যায়, আমরা সামনে জানবো যে মরুজ উদ্ভিদ বা মরুভূমির যে উদ্ভিদগুলো আছে তাদের মধ্যে আমরা কোন ধরনের পত্ররন্ধ্র পাই, তাদের মধ্যে আমরা লুকায়িত বা ছদ্ম পত্ররন্ধ্র পাই। কারণ কি, কারণ মরুভূমিতে এমনিতেই পানির স্বল্পতা, তার মানে হচ্ছে যেই পানি সে গ্রহণ করছে সেই পানি যদি সে হচ্ছে বাইরে নির্গত করে দেয় তাহলে তো উদ্ভিদ বাঁচবে না। এই কারণে হচ্ছে মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মায় তাদের পত্ররন্ধ্র বাইরে উন্মুক্ত থাকে না, সেটা হচ্ছে ভেতরে লুকানো বা ছদ্ম অবস্থায় থাকে। এবং এই লুকানো পত্ররন্ধ্র থাকার ফলে কি হয়, এই উদ্ভিদগুলোর প্রস্বেদনের হার কি হয়, হ্রাস পায়। তার মানে উদ্ভিদগুলো সার্ভাইভ করতে পারে। তার মানে পত্ররন্ধ্রের কাজ যদি আসে, সত্য মিথ্যা যদি আসে সিকিউ, আশা করি কোনোভাবেই ভুল হবে না। আমরা চলে আসবো পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার কৌশল। ঠিক আছে, এবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেটা বলছিলাম আমাদের মেকানিজম জানতে হচ্ছে না, তার মানে এখান থেকে আমাকে কি এমসিকিউ জানতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। সবার প্রথম তোমাকে জানতে হবে যে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া এটা নিয়ন্ত্রণ করে কে, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে রক্ষী কোষদ্বয়ের স্ফীতি। ঠিক আছে, বা শিথিল অবস্থা, তার মানে রক্ষী কোষগুলো স্ফীত হচ্ছে নাকি শিথিল হচ্ছে তার উপর নির্ভর করে পত্ররন্ধ্র খুলবে নাকি বন্ধ হবে সেটা নির্ভর করে। ঠিক আছে, এখান থেকে আর কিছু নয়, তোমাকে যেটা জানতে হবে এখানে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার সাধারণ কৌশল বর্ণনা করা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অপ্রয়োজনীয়। আমাকে জানতে হবে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া সম্পর্কে কিছু বিজ্ঞানী কিছু মতবাদ দিয়েছেন। ঠিক আছে, যে কিভাবে আসলে রক্ষী কোষগুলো খুলছে বা বন্ধ হচ্ছে, অর্থাৎ রক্ষী কোষগুলো কীভাবে স্ফীত হচ্ছে বা কীভাবে তারা হচ্ছে শিথিল হচ্ছে, সে সম্পর্কে কিছু বিজ্ঞানী কিছু মতবাদ দিয়েছেন। সেই মতবাদগুলো আমাকে জানতে হবে, কেননা সেই মতবাদগুলো থেকে প্রশ্ন আসে যে এই মতবাদের প্রবক্তা কে। তাহলে দেখি, সবার প্রথম বলা হচ্ছে যে রক্ষী কোষের স্ফীতির পরিবর্তনই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার প্রধান কারণ। অর্থাৎ রক্ষীকোষ স্ফীত হলে পত্ররন্ধ্র খুলে যাবে, রক্ষীকোষ শিথিল হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। এই যে রক্ষীকোষের স্ফীতি সেটা পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার কারণ, এই মতবাদ প্রদান করেন কে, বিজ্ঞানী H. von Moll। ঠিক আছে, উনি হচ্ছে এই মতবাদ
প্রদান করেন। তোমার সাল জানতে হবে না, মতবাদের প্রবক্তা জানতে হবে। তারপর দেখো পরবর্তী আরেকজন বিজ্ঞানী, সেটা হচ্ছে বিজ্ঞানী এফ.ই. লয়েড। উনি কি বলেছেন? উনি বলেছেন যে রক্ষী কোষের এই স্ফীতির পরিবর্তন নির্ভর করে কার উপর? নির্ভর করে স্টার্চ সুগারের পারস্পরিক পরিবর্তনের উপর। তার মানে উদ্ভিদ কোষে বিদ্যমান স্টার্চ, সেই স্টার্চ কি করে? সে হচ্ছে সুগারে পরিণত হয়, বা কখনো সুগারটা স্টার্চে রূপান্তরিত হয়। তার মানে স্টার্চ সুগারের পারস্পরিক রূপান্তরের কারণেই রক্ষী কোষগুলো স্ফীত হয় বা বন্ধ হয়। ঠিক আছে, এই মতবাদটাকে বলা হয় স্টার্চ সুগার মতবাদ। তোমার প্রশ্ন আসবে স্টার্চ সুগার মতবাদ প্রবর্তন করেন কে? বিজ্ঞানী এফ.ই. লয়েড। ঠিক আছে, তার মানে তুমি দুইটা বিজ্ঞানীর নাম জানছো, তাদের মতবাদগুলো তুমি জানছো। ঠিক আছে, তারপর তুমি পরবর্তী পেজে চলে আসবে, সেটা হচ্ছে দেখো বিজ্ঞানী সায়েরি। বিজ্ঞানী সায়েরির ব্যাপারে কি বলা হয়েছে? বলা হচ্ছে এই যে স্টার্চ সুগারের মিউচুয়াল চেঞ্জ, তারা যে পারস্পরিক রূপান্তর, সেটা কিসের উপর নির্ভর করে বা কিসের কারণে ঘটে? সেটা হচ্ছে কোষ রসের পিএইচ এর জন্য ঘটে থাকে। ঠিক আছে, তার মানে বিজ্ঞানী সায়েরির মতবাদ কোনটা যদি প্রশ্ন হয়, তার মানে বিজ্ঞানী সায়েরি আসলে মতবাদ দিয়েছে পিএইচ সংশ্লিষ্ট মতবাদ। তার মানে শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন কোষ রসের পিএইচ এর জন্য ঘটে থাকে। এই মতবাদের প্রবক্তাকে বিজ্ঞানী সায়েরি। তার মানে আমি তিনজন বিজ্ঞানী পেলাম, তিনজন বিজ্ঞানীর তিনটা মতবাদ পেলাম, কোনোভাবেই ভুল করা যাবে না। পিএইচকে সায়েরি, বুঝতেই পারছি স্টার্চ সুগারকে এফ.ই. লয়েড, এবং সর্বশেষ রক্ষী কোষের স্ফীতিকে এইচ.ভন মল। ঠিক আছে, তাহলে এখান থেকে আর কিছু নেই। এবার আমরা চলে আসব সর্বশেষ মতবাদ, যেটা হচ্ছে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। তার মানে তোমার এখান থেকে প্রশ্ন আসবে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া সম্পর্কিত আধুনিক মতবাদ প্রদান করেন কে, বা নিচের কোনটি পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া সম্পর্কিত আধুনিক মতবাদ? কোনটা? সেটা হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদ। এই মতবাদের অপর নামই হচ্ছে আধুনিক মতবাদ, এবং এই প্রোটন প্রবাহ মতবাদ বা আধুনিক মতবাদের প্রবক্তাকে এস ইমামুরা। ঠিক আছে, এই এস ইমামুরা সে কি করেছেন? সে হচ্ছে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার যে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ, সেই মতবাদের প্রবক্তা। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ জানতে হবে। এবং উনি এই আধুনিক মতবাদটা ব্যাখ্যা করেন কিসের মাধ্যমে? উনি সেই আধুনিক মতবাদ ব্যাখ্যা করার জন্য নিয়ে আসেন কাকে? উনি নিয়ে আসেন হচ্ছে পটাশিয়ামকে। তার মানে উনি প্রমাণ করেন যে রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ করে। ঠিক আছে, তার মানে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার সময় রক্ষী কোষে কি হয়? পটাশিয়াম আয়নের প্রবেশ ঘটে। এই যে পটাশিয়াম আয়নের প্রবেশ, পরবর্তীতে অন্য সমস্ত বিজ্ঞানীরা অনেক গবেষণার মাধ্যমে নিশ্চিত হন যে রক্ষী কোষে পটাশিয়াম আয়নের প্রবেশই আসলে রক্ষী কোষে স্ফীতির মূল কারণ। তার মানে রক্ষী কোষে কোন আয়নের প্রবেশ রক্ষী কোষের স্ফীতির মূল কারণ? উত্তর হচ্ছে পটাশিয়াম আয়ন, তাই তো? তার মানে কোন আয়ন রক্ষী কোষের স্ফীতিতে বা রক্ষী কোষের সংকোচন প্রসারণে, রক্ষী কোষ খোলা বা বন্ধ হওয়ায় ভূমিকা রাখে? পটাশিয়াম আয়ন। এবং এই পটাশিয়াম আয়ন প্রবেশ করা, অর্থাৎ এই আধুনিক মতবাদ দেন কে? এস ইমামুরা। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে পত্ররন্ধ্র খোলার কৌশল, পত্ররন্ধ্র বন্ধ হওয়ার কৌশল। যেটা বলছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেকানিজম জানতে হয় না, কিন্তু আমাকে জানতে হবে কোন আলোতে রক্ষী কোষে বিদ্যমান রিসেপ্টর বা সেন্সরগুলো উদ্দীপ্ত হয়, যার ফলে পটাশিয়াম আয়ন রক্ষী কোষের ভিতরে প্রবেশ করতে পারে। অর্থাৎ কোন আলো থেকে স্টিমুলেশন নিয়ে পটাশিয়াম আয়ন রক্ষী কোষের ভিতরে প্রবেশ করে? সেটা হচ্ছে নীল আলো থেকে। তার মানে আলোক বর্ণালীর কোন অংশ থেকে? আলোক বর্ণালীর নীল অংশ থেকে উদ্দীপনা নিয়ে বা উদ্দীপ্ত হয়ে কি করে? পটাশিয়াম কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তার মানে ব্লু লাইট বা নীল আলো সে কি করে? পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। ঠিক আছে, তারপর এখান থেকে কিছু পড়তে হচ্ছে না, সেটা সমগ্রটা হচ্ছে মেকানিজম, খোলা বা বন্ধ হওয়ার কৌশল আমাদের জানতে হবে। ঠিক পরবর্তী পেজে সেটা হচ্ছে প্রশোধনের প্রভাবক। প্রভাবকের আগ পর্যন্ত সম্পূর্ণটা মেকানিজম, তোমাকে মেকানিজম জানতে হয় না, তোমাকে বিচ্ছিন্ন একটা লাইন জানতে হবে, যেটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে পাতার মেসোফিল কোষে যদি পানির অভাব দেখা দেয়, তাহলে সেখানে কোন অ্যাসিড তৈরি হয়? সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। হুবহু লাইনটা তুলে দিবে, পাতার মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে কোন অ্যাসিড তৈরি হয়? সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে,
তার মানে এখান থেকে আমাকে আর কিছু জানতে হচ্ছে না। এবার আমরা চলে আসবো প্রশোধনের প্রভাবক সমূহ। আমি দেখি প্রশোধনের আসলে কোন কোন প্রভাবক দ্বারা সে প্রভাবিত হয়। এবার মজার বিষয় হচ্ছে প্রশোধনের প্রভাবকগুলো আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রশোধনের বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে প্রশোধনের অভ্যন্তরীণ প্রভাবক। অর্থাৎ বাহ্যিক যে উদ্দীপনা বা নিয়ামকগুলো প্রশোধনের হার বা প্রক্রিয়াকে প্রভাবিত করে তারা হচ্ছে বাহ্যিক প্রভাবক, আর অভ্যন্তরস্থ যে সমস্ত ফ্যাক্টর প্রভাবিত করে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। এখান থেকে তোমাকে কি জানতে হবে? এখান থেকে তোমাকে জানতে হবে প্রশোধনের বাহ্যিক প্রভাবক নয় কোনটি, প্রশোধনের অভ্যন্তরীণ প্রভাবক নয় কোনটি। আর এইচএসসি স্টুডেন্টদের জন্য কিভাবে প্রশ্নটা আসে? প্রশ্নটা আসে প্রশোধনের প্রভাবক সমূহ আলোচনা করো, বা কখনো প্রশ্ন আসে যে প্রশোধনের বাহ্যিক প্রভাবক সমূহ আলোচনা করো, প্রশোধনের অভ্যন্তরীণ প্রভাবক সমূহ আলোচনা করো। তাহলে দেখো আমরা জানবো যে প্রশোধনের বাহ্যিক প্রভাবক নয় কোনটি। এর জন্য আমাকে সবগুলো বাহ্যিক প্রভাবক কি করতে হবে? জানতে হবে। দেখো তো প্রশোধনের বাহ্যিক প্রভাবক কি কি আছে? একটা হচ্ছে আলো, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, তারপর হচ্ছে বায়ু প্রবাহ, তারপর আমি কি পাচ্ছি? দেখো তারপর আমি পাচ্ছি হচ্ছে আবহমণ্ডলের চাপ, এবং আমি পাচ্ছি মাটিস্থ পানি। তার মানে প্রশোধনের বাহ্যিক প্রভাবক এই 6টা। ঠিক আছে, এবার তাহলে আমরা সবগুলো বাহ্যিক প্রভাবক সম্পর্কে বিস্তারিত একটু জানার চেষ্টা করব। দেখো বাহ্যিক প্রভাবক সবগুলো আমরা জানি। সর্বপ্রথম হচ্ছে আলো। বুঝতেই পারছি প্রশোধনের প্রভাবক আলো কিভাবে হতে পারে। তুমি জানো যে আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকে, রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এখন যেহেতু প্রশোধন সেটা সামগ্রিকভাবে পত্ররন্ধ্রের উপর নির্ভরশীল, তার মানে হচ্ছে আলোর উপস্থিতি অনুপস্থিতিতে যেহেতু পত্ররন্ধ্র খুলে বা বন্ধ হয়ে যায়, তার মানে অবশ্যই প্রশোধনকে প্রভাবিত করবে কে? আলো, তাই তো? দেখো আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, আলোর অনুপস্থিতিতে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, এবং এর উপরই প্রশোধন নির্ভর করে। এবং কোন আলো পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে? আমি ঠিক গত পেজে জেনে এসেছিলাম এমসিকিউ, ব্লু লাইট বা নীল আলো কি করে? পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। ব্লু লাইট খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ভুল করা যাবে না। এবং আলোর উপস্থিতিতে আরেকটা কাজ হয়, বলো তো কি হয়? বায়ুমণ্ডলে আলোর উপস্থিতিতে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হয়? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়, যার ফলে বায়ুমণ্ডল অধিক পরিমাণ পানি বা জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, মানে সামগ্রিকভাবে প্রশোধনের পরিমাণ বাড়ে। ঠিক আছে, এবার চলে আসে তাপমাত্রা। ঠিক এই কথাটাই বলছিলাম। তাপমাত্রা যদি বৃদ্ধি হয় তাহলে কি হবে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে, তার মানে বায়ুমণ্ডল তখন উষ্ণ থাকবে, সে বেশি পরিমাণ পানিকে বা জলীয় বাষ্পকে সে গ্রহণ করতে পারবে, তাই তো? তার মানে প্রশোধনের পরিমাণও কী হবে? বাড়বে। আবার যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা কম হয়, তার মানে বায়ুমণ্ডল অপেক্ষাকৃত শীতল, তার মানে কি হবে? সে হচ্ছে বেশি পরিমাণ পানিকে বা জলীয় বাষ্পকে সে গ্রহণ করতে পারবে না, কারণ বায়ুটা অলরেডি ঠান্ডা আছে, তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ অলরেডি অনেক বেশি, তাই তো? তার মানে সে খুব অল্প পরিমাণ জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত বা স্যাচুরেটেড হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে কি হয়? বায়ুমণ্ডল বেশি পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করে বা কখনো কম পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করে। তার মানে হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রশোধন হচ্ছিল বা যে জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছিল সেটা নিয়ন্ত্রিত হয়। এবার আমরা চলে আসবো আপেক্ষিক আর্দ্রতা। আমাকে কি জানতে হবে আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে বায়ুমণ্ডলে স্বাভাবিকভাবে জলীয় বাষ্পের পরিমাণ। তার মানে বায়ুমণ্ডলে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, আমি বলি বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা বেশি। যদি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, আপেক্ষিক আর্দ্রতা কম। ঠিক আছে, তাহলে এবার একটা কথা বলো, বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় তার মানে কি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম আছে, তার মানে সে হচ্ছে প্রশোধন প্রক্রিয়ায় বেশি পরিমাণ জলীয় বাষ্পকে গ্রহণ করতে পারবে, তার সেই সক্ষমতা আছে। তার মানে কি হয়? আপেক্ষিক আর্দ্রতা কম হলে প্রশোধনের হার বেড়ে যায়। ঠিক একইভাবে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কি হয়? আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেছে, তার মানে বায়ুর মধ্যে অলরেডি জলীয় বাষ্পের পরিমাণ অনেক, তার মানে হচ্ছে পাতার মধ্য থেকে বা উদ্ভিদের কোষের মধ্য থেকে যে জলীয় বাষ্প বের হচ্ছে, সেই জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তার কমে যাচ্ছে বা হারিয়ে ফেলছে, তার মানে প্রশোধন হারও কি হয়? হ্রাস পায়। এবার হচ্ছে বায়ু প্রবাহ। খুব মজার বিষয়, ধরো একটা উদ্ভিদের চারপাশে যে বায়ু, সে হচ্ছে জলীয় বাষ্প গ্রহণ করে
সে আর্দ্রতা স্বাভাবিকের তুলনায় তার বৃদ্ধি পেয়ে গেল, তার মানে ওই জায়গার বায়ুটা কি হবে, সিক্ত হবে, আর্দ্র হবে, তার মানে সে খুব বেশিক্ষণ আর প্রশোধন প্রক্রিয়ায় নির্গত জলীয় বাষ্পগুলো গ্রহণ করতে পারবে না। তখন যদি একটা দমকা হাওয়া এসে সেই জলীয় বাষ্প বা সেই জলীয় কণাগুলোকে দূরে সরিয়ে নিয়ে যায়, তখন আবার কি হবে, তখন সেই জায়গার বাতাসটা আবার শুষ্ক হয়ে যাবে। তার মানে সে আবার আগের মতো নতুন করে কি করতে পারবে, প্রশোধন প্রক্রিয়ায় নির্গত যে জলীয় বাষ্পগুলো ছিল সেগুলোকে আবার সে গ্রহণ করতে পারবে। তার মানে বায়ু প্রবাহ কি করে, বায়ু প্রবাহ প্রশোধন প্রক্রিয়াকে বাড়ায়। ঠিক আছে, যদি তাই হয় আমরা বাহ্যিক প্রভাবকগুলো এই পেজ থেকে জেনে গেলাম। দেখি পরবর্তী পেজে কি বলা হয়েছে, বলা হচ্ছে আবহমণ্ডলের চাপ। দেখো খুব সহজ, বলছে যে আবহমণ্ডলের বা তোমার হচ্ছে আবহাওয়া মণ্ডলের চাপ যদি কমে যায়, চাপ কমলে কি হয়, কম তাপে পানি বাষ্পে পরিণত হয়, ফিজিক্সের পড়া তাই তো। কম তাপে যখন পানি বাষ্পে পরিণত হয় তার মানে কি, চাপ কমলে খুব সহজেই পানি জলীয় বাষ্প আকারে বের হয়ে যেতে পারছে, তার মানে প্রশোধন হার বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, একইভাবে যদি চাপ বাড়ে তখন কি হয়, প্রশোধনের হারও কি হয়, কমে যায়। তার মানে চাপ কমলে প্রশোধন বাড়ে, চাপ বাড়লে প্রশোধন কমে। বুঝতে পেরেছি? যদি তাই হয়, মাটিস্থ পানি 6 নাম্বার বা সর্বশেষ বাহ্যিক প্রভাবক। আমি বুঝতেই পারছি মাটির মধ্যে পানির পরিমাণ যদি বেশি থাকে তার মানে উদ্ভিদ কি করবে, মূলরুমের সাহায্যে বেশি পরিমাণ পানি গ্রহণ করবে, সেই বেশি পরিমাণ পানিকে সে বাষ্পীভূত করে দিবে, তার মানে প্রশোধনের কি হবে, হার বেশি হবে। ঠিক আছে, কিন্তু মাটিতে যদি পানির পরিমাণই কমে যায় তখন কি হবে, মাটিতে পানির পরিমাণই কম, তার মানে প্রশোধন হারও কমে গেছে এবং অ্যাজ এ হোল উদ্ভিদ আগের মতো বেশি পানি বের করতে পারছে না। এ কারণে কি আমরা বলছি যে প্রশোধন হার কমে গেছে। তার মানে আমরা বাহ্যিক প্রভাবগুলো জেনে ফেললাম, এবার চলে আসবে প্রশোধনের অভ্যন্তরীণ প্রভাবক। খুবই গুরুত্বপূর্ণ, অভ্যন্তরীণ প্রভাবকগুলো তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে। এখান থেকে তোমার বললাম একই রকম প্রশ্ন আসে, নিচে কোনটি প্রশোধনের বাহ্যিক প্রভাবক, নিচে কোনটি প্রশোধনের অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে দেখো সর্বপ্রথম আমরা অভ্যন্তরীণ প্রভাবকে চলে আসি। সবার প্রথম বলছে যে মূল বিটপ অনুপাত। আমাকে বলো উদ্ভিদের মূল কি, তুমি বুঝতেই পারছো মাটির নিচে উদ্ভিদের যে অংশটা থাকে সেটাকে আমি কি বলছি, সেটাকে আমি বলছি মূল। বিটপ কি, বিটপ হচ্ছে উদ্ভিদের মাটির উপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে বিটপ। ঠিক আছে, এই মূল বিটপ অনুপাতের উপর প্রশোধনের হার নির্ভর করে। ধরো গাছ অনেক লম্বা কিন্তু সেই তুলনায় শিকড় হচ্ছে খুবই ছোট, তার মানে গাছের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী পানি কি শিকড় যোগান দিতে পারবে, পারবে না। তার মানে কি হবে, পানি গ্রহণ হচ্ছে কম, তার মানে হচ্ছে প্রশোধনও কি হবে, কম হবে। বুঝতে পারছি, যেহেতু পানির শোষণ হচ্ছে কম, প্রশোধনও কম হবে। আবার ধরো মূলের পরিমাণ অনেক বেশি, মূল অনেক লম্বা কিন্তু বিটপ অর্থাৎ মাটির উপরের অংশটা ছোট, তার মানে কি অনেক লম্বা মূল, তার মানে হচ্ছে মূল বিটপ অনুপাতটা কি বেশি, সেক্ষেত্রে হবে কি এই মূল বেশি পরিমাণ পানি শোষণ করবে অর্থাৎ প্রশোধন হারও কি হবে, বেশি হবে। ঠিক আছে, তারপর দেখো বলা হচ্ছে দ্বিতীয় যে অনুপাত সেটা হচ্ছে পাতার আয়তন ও সংখ্যা, অর্থাৎ দ্বিতীয় প্রভাবকটা ছিল পাতার আয়তন এবং সংখ্যা। বুঝতেই পারছি যেহেতু প্রশোধন পাতার মাধ্যমে হচ্ছে, তার মানে পাতার আয়তন যদি বেড়ে যায়, একটা বড় সারফেস জুড়ে যদি পাতাটা থাকে এবং পাতার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে, প্রশোধনের পরিমাণও বেড়ে যাবে। সর্বশেষ তারপর দেখো পাতার গঠন। ঠিক আছে, পাতার গঠনের উপর প্রশোধনের হার নির্ভর করে। কেন বললাম, তুমি যদি একটা বেসিক পাতার গঠন চিন্তা করো, দেখো পাতার বাইরে একটা আবরণ থাকে, সেই আবরণটাকে আমরা বলছি কিউটিকল। ঠিক আছে, পাতার কোষ প্রাচীর থাকে, পাতায় স্পঞ্জি টিস্যু থাকে, পাতায় পত্ররন্ধ্র থাকে। এখন বলো তো এই কিউটিকলটা অর্থাৎ বাইরের আবরণটা যদি পাতলা হয় কি হবে, ভেতর থেকে পানি খুব সহজে বের হয়ে যেতে পারবে। কোষ প্রাচীর যদি পাতলা হয় ভেতর থেকে পানি বের হয়ে যেতে পারবে। টিস্যুগুলো যদি অধিক মাত্রায় স্পঞ্জি হয় তার মানে সে বেশি পরিমাণ পানিকে কি করতে পারবে, ধারণ করতে পারবে। পত্ররন্ধ্রগুলো যদি খোলা থাকে কি হবে, বেশি পরিমাণ পানি জলীয় বাষ্প আকারে বের হয়ে যেতে পারবে। তার মানে এই সমস্ত ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রশোধনের হার কি হবে, বেশি হবে। কিন্তু ঠিক বিপরীতটা, কিউটিকলটা যদি পুরু হয়, হ্যাঁ, পত্ররন্ধ্র যদি উন্মুক্ত না থেকে গর্ভস্থিত থাকে অর্থাৎ লুকানো থাকে, এই সমস্ত ক্ষেত্রে কি হবে, প্রশোধনের হারও কমে যাবে। বুঝতে পেরেছি কথা? তার মানে পাতার গঠন এবং পাতার মধ্যে কি পরিমাণ পত্ররন্ধ্র আছে, এদের সংখ্যা, এদের পরিমাণ, এর উপর নির্ভর করে প্রশোধনের হার কি হয়, নিয়ন্ত্রিত হয়। তারপর বলা হচ্ছে মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, আরেকটা অভ্যন্তরীণ প্রভাবক। মেসোফিল টিস্যুতে
পানির পরিমাণ। দেখো পাতার নিচে আছে মেসোফিল টিস্যু, সেই মেসোফিল টিস্যুতে কি পরিমাণ পানি আছে তার উপর বেসিস করে পত্ররন্ধ্রের প্রশোধন হার নির্ভর করে। যদি মেসোফিল টিস্যু বেশি পরিমাণ পানি ধারণ করে তাহলে সে সেই বেশি পরিমাণ পানিকে বাইরে বের করে দিতে পারবে। যদি মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ কম হয় তাহলে বাইরে নির্গত হবে কি কম পরিমাণ জলীয় বাষ্প, তার মানে প্রশোধনের হার বাড়বে বা কমবে। সর্বশেষ যেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, সেটা হচ্ছে জীবনী শক্তি। এবার বলো, তুমি হচ্ছে একটা বয়স্ক লোক আর একটা তরুণ ছেলের মধ্যে তুমি কোনো একটা কম্পিটিশন দিলে, যে হচ্ছে তরুণ সে কি করতে পারবে বেশি শক্তি দিয়ে বেশি ইফিশিয়েন্টলি কাজটা করতে পারবে, যে যিনি বয়স্ক উনি হচ্ছে ততটা শক্তি দিয়ে সেটা করতে পারবে না। তার মানে বয়স্ক মানুষের জীবনী শক্তি কিছুটা কম। ঠিক একইভাবে প্রশোধনের হারও কি উদ্ভিদের জীবনী শক্তির উপর নির্ভর করে। সুস্থ সবল উদ্ভিদ কি করতে পারে রোগাক্রান্ত ও দুর্বল উদ্ভিদ অপেক্ষা বেশি পরিমাণ প্রশোধন করতে পারে। তার মানে প্রশোধনের অভ্যন্তরীণ প্রভাবক, প্রশোধনের বাহ্যিক প্রভাবক দুটোই আমরা জেনে ফেললাম। তাহলে অভ্যন্তরীণ প্রভাবকগুলো কি ছিল? মূল বিটপ অনুপাত, পাতার আয়তন এবং সংখ্যা, পাতার গঠন, মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ এবং জীবনী শক্তি। তার মানে এই দুটো থেকে যদি এমসিকিউ আসে আশা করি ভুল করব না। এবার আমরা গত পেজে জেনে এসেছিলাম যে প্রশোধনকে কি বলা হচ্ছিল? প্রয়োজনীয় অমঙ্গল বলা হচ্ছিল, তাই না? নেসেসারি ইভিল বলা হচ্ছিল। কেন তাকে নেসেসারি ইভিল বলা হচ্ছিল? দেখো প্রশোধনের কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতাও আছে, কিন্তু অপকারিতার চেয়ে এর উপকারিতাই কি বেশি, এ কারণে তাকে বলা হচ্ছিল প্রয়োজনীয় অমঙ্গল। তাহলে দেখি তো প্রশোধনের অপকারিতা কি হয়। দেখো প্রশোধনের অপকারিতা হচ্ছে যে মাটিতে যদি পানির অভাব দেখা দেয় সেক্ষেত্রে প্রশোধনটা উদ্ভিদের জন্য কি হয় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ধরো মাটির মধ্যে মরুভূমির অঞ্চল, মাটির মধ্যে পানির পরিমাণ খুবই কম, কিন্তু প্রশোধন আগের মতো স্বাভাবিক প্রক্রিয়ায় হয়ে চলেছে। তার মানে কি হবে উদ্ভিদ মূল দ্বারা পানি শোষণ করছে যতটুকু, তার চেয়ে বেশি সে পত্ররন্ধ্রের মাধ্যমে বা প্রশোধনের মাধ্যমে বের করে দিচ্ছে। তার মানে কি হবে উদ্ভিদের মধ্যে পানির সংকট দেখা দিবে। বুঝতে পেরেছি কথাটা? যখন উদ্ভিদের মধ্যে পানির এরকম সংকট দেখা দিবে উদ্ভিদ কি হবে নিস্তেজ হয়ে পড়বে, যাকে আমরা বলি উইল্টিং। তার মানে উইল্টিং দেখা যায় কোন প্রক্রিয়ায়? উইল্টিং দেখা যায় অতিরিক্ত প্রশোধন প্রক্রিয়ায়। দেখো কি বলা হচ্ছে যে মাটিতে পানির অভাবের জন্য কি হয় উদ্ভিদ যে পরিমাণ পানি শোষণ করে তার অধিক পরিমাণ সে প্রশোধনের মাধ্যমে বের করে দেয়। যখন বের করে দেয় উদ্ভিদের অন্তঃচাপ কমে যায়, অর্থাৎ উদ্ভিদের মধ্যে যে পানির চাপ ছিল, পানির পরিমাণ ছিল, সেটা কমে যায়, যার ফলে গাছটি নিস্তেজ হয়ে পড়ে, যাকে আমরা কি বলি উইল্টিং। এবং এই উইল্টিং যদি চলতে থাকে গাছটা কি হবে? গাছটা এইভাবে মরে যাবে। তার মানে আমার হয় ডিহাইড্রেশন, মানুষের হয় ডিহাইড্রেশন, উদ্ভিদের হয় উইল্টিং। ঠিক আছে? এবং দেখো প্রশোধনের কারণে কি হয় শোষিত পানির কিছুটা অপচয় হয়। মরু অঞ্চল সে শোষণ করেছিল মিনিমাম, এটার বেশিরভাগটাই অপচয় হয়ে প্রশোধনের মাধ্যমে বের হয়ে গেছে। এবার অপকারিতা তো বুঝলাম, এবার প্রশোধনের উপকারিতা বলে শেষ করা যাবে না, উপকারিতা অনেক। দেখো প্রশোধনের উপকারিতাগুলো কি কি আছে, এখান থেকে এমসিকিউ আসে বা এইচএসসিতে সিকিউতে তোমাকে প্রশোধনের উপকারিতা ব্যাখ্যা করতে হয়। সেটা কি? পানি শোষণ। বুঝতেই পারছি প্রশোধনের মাধ্যমে কি হয় পত্ররন্ধ্র দিয়ে গ্যাসীয় আকারে জলীয় বাষ্প বের হয়ে যায়। এই যে জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছে একটা চেইন রিঅ্যাকশনের মতো, সেটা নিচে গিয়ে একদম মূল রুমের মধ্যে কি করে একটা টান সৃষ্টি করে, তাই তো? একটা ভ্যাকিউম সৃষ্টি করে। এর মাধ্যমে কি হয় এর মাধ্যমে মাটি থেকে পানি আবার উদ্ভিদের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে? দেখো ঠিক এই কথাটাই বলছে যে পাতায় প্রশোধনের ফলে বাহিকা নালীতে পানির যে টান পড়ে সেই টানই কি মূল রুম কর্তৃক পানি শোষণে সাহায্য করে। তার মানে পানি শোষণের কাজে ভূমিকা রাখছে কে? ভূমিকা রাখছে প্রশোধন। তারপরে পানি এবং খাদ্যরসকে উপরে ওঠানো। তার মানে এই যে পানি এবং খাদ্যরস এই প্রশোধনের টানের কারণেই একটা চেইন রিঅ্যাকশনের মতো করে সে কি করছে নিচ থেকে আস্তে 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 উপরে উঠছে। বুঝতে পেরেছি? 3 নাম্বার দেখো লবণ পরিশোষণ। ঠিক একইভাবে বললাম যে প্রশোধনের কারণেই হচ্ছে কি উপর পাতা থেকে পানি চলে যাচ্ছে, যার ফলে সেটা একটা চেইন রিঅ্যাকশনের মতো নিচে একটা ভ্যাকেন্সি বা একটা ভ্যাকিউম সৃষ্টি করছে। এর ফলে কি হচ্ছে খনিজ লবণও কি পানির সাথে মিশে উদ্ভিদের ভিতরে প্রবেশ করছে। তারপর সেই টানের কারণে কি হচ্ছে সেই পানি এবং খনিজ লবণ সে কি করছে পাতা এবং অন্যান্য অংশেও পৌঁছাতে পারছে। ঠিক আছে? তারপর দেখো তো প্রশোধনের উপকারিতা আর কি হতে পারে।
দেখো সকল কোষে পানি সরবরাহ, অবশ্যই তাই। সেই ভ্যাকেন্সি বা সেই ভ্যাকিউম বা সেই টানের কারণে কি হচ্ছে, সমস্ত কোষে কি করতে পারছে, সমস্ত কোষেই পানি সরবরাহ করতে পারছে। যেমন একটা বিষয় খেয়াল করো, এই যে আমরা জুস খাই না, আমরা স্ট্র দিয়ে জুস খাই, তার মানে আমরা যখন জুস খাই একদিক থেকে সাকশন হওয়ার ফলে কি হয়, আমার পাইপের মধ্য দিয়ে সেই জুসটা বা সেই তরলটা উঠে আসে। এখানে ঠিক একই ঘটনা ঘটছে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কিছুটা এরকম, ধরো আমি জুস খাচ্ছি, আমি যে হচ্ছে স্ট্র দিয়ে সেটা টান দিচ্ছি, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যদি আমি কোরিলেট করি, সেটা হচ্ছে পত্রন্ধ্রের মধ্য দিয়ে পানি বের হয়ে যাওয়ার মতো, যার ফলে হচ্ছে কি স্ট্রয়ের নিম্ন প্রান্তে, হ্যাঁ, বা একইভাবে উদ্ভিদের নিম্ন প্রান্তে অর্থাৎ মূল রোমে একটা ভ্যাকিউম সৃষ্টি হচ্ছে, যার ফলে পানি বা জুস কি হচ্ছে, সেই পাইপের মাধ্যমে বা সেই উদ্ভিদের মধ্যে কি হচ্ছে, উপরে চলে আসছে, উঠে আসছে এবং সমস্ত অঙ্গে পরিবাহিত হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো প্রশোধনের আরেকটা উপকারিতা কি, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। বুঝতেই পারছি সালোক সংশ্লেষণের জন্য পানির প্রয়োজন এবং ওই প্রশোধনের টানের কারণে বিপুল পরিমাণ পানি সে মাটি থেকে নিতে পারছে। পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। আমার যখন গরম লাগে আমি কি করি, আমি হয়তো বা ফ্যান ছাড়ি বা আমার ঘাম বের হয়ে যায়, আমার শরীর ঠান্ডা হয়ে যায়। এখন উদ্ভিদে তো সেই ব্যবস্থা নেই, তাহলে উদ্ভিদ সেটা কিভাবে নিয়ন্ত্রণ করে, উদ্ভিদ সেটা প্রশোধনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। প্রশোধনের মাধ্যমে কি হয়, বাহ্যিক অঙ্গের তাপ সহ পানিটা বাষ্পীভূত হয়ে যায়, যার ফলে কি হয়, উদ্ভিদের অভ্যন্তরীণ অঙ্গের বা পাতার উপযুক্ত তাপ নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদ কি করে, অত্যধিক গরম থেকে প্রশোধনের মাধ্যমে নিজেকে রক্ষা করে এবং উপযুক্ত তাপমাত্রা বজায় রাখে, ঠিক আছে। কোষ বিভাজনেও ভূমিকা রাখে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটা কোষ বিভাজিত হওয়ার জন্য সেই কোষটাকে স্ফীত অবস্থায় থাকতে হয়, তাহলে সেই কোষটা স্ফীত অবস্থা কিভাবে হতে পারে, সেই কোষের মধ্যে যদি পর্যাপ্ত পানি প্রবেশ করে। ওই যে বললাম পাতায় প্রশোধন প্রক্রিয়ায় টানের কারণে সমগ্র উদ্ভিদ দেহে পানি পরিবাহিত হচ্ছে, তার মানে কোষগুলো স্ফীত হচ্ছে পানি গ্রহণ করে, যেটা পরোক্ষভাবে কোষ বিভাজনে সহায়তা করে। যেহেতু কোষ বিভাজিত হচ্ছে, তার মানে সেটা কি, কোষের বিভাজন ঘটিয়ে উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করছে। শক্তি নির্গমন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, প্রশোধনের উপকারিতা। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, দেখো পাতা প্রতি মিনিটে সূর্য থেকে প্রচুর পরিমাণে আলোকরশ্মি শোষণ করে। সেই আলোকরশ্মির কতটুকু অংশ সে নিজের জন্য ব্যবহার করতে পারে, সেই আলোকরশ্মির মাত্র 1 ভাগের মতো সে নিজের জন্য ব্যবহার করতে পারে। বাকি অংশটাই কি, তাপ শক্তি হিসেবে বাইরে প্রশোধনের মাধ্যমে বের হয়ে যায়, ঠিক আছে। তার মানে সেই শক্তিটাকে প্রশোধনের মাধ্যমে বাইরে বের করে দেয়। অভিস্রবণ দেখো খুবই গুরুত্বপূর্ণ, প্রশোধনের মাধ্যমে কি হয়, কোষরসের ঘনত্ব বাড়ে, যার ফলে অভিস্রবণ প্রক্রিয়া ঘটার মতো পরিবেশের সৃষ্টি হয়। তার মানে প্রত্যেকটা কোষের মধ্যে পানি পৌঁছাচ্ছে, কোষের ঘনত্ব বা ডেন্সিটি বাড়ছে, অভিস্রবণ ঘটানো সম্ভব হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ পরের পয়েন্ট, সেটা হচ্ছে পাতায় ছত্রাক আক্রমণ রোধ। এটা কোনোভাবেই ভুল করা যাবে না, এটা হচ্ছে প্রশোধনের উপকারিতা। পাতায় ছত্রাক আক্রমণ প্রতিহত করে কিভাবে, প্রশোধনের ফলে পাতার পৃষ্ঠে কিছুটা পানিগ্রাহী লবণ জমা হয়। এর মানেটা কি, খুব মজার বিষয়। ধরো উদ্ভিদ মূল রোমের সাহায্যে কি করেছিল, লবণ সহ পানি শোষণ করেছিল, অর্থাৎ খনিজ লবণ সহ পানিকে সে শোষণ করেছিল। এবার সেই পানি নালিকা বেয়ে হচ্ছে উদ্ভিদের একদম পাতা পর্যন্ত পৌঁছেছে। এখন পাতায় পত্রন্ধ্রের মাধ্যমে তো শুধুমাত্র পানিটা বাষ্পাকারে বের হয়ে যেতে পেরেছে, কিন্তু ওই যে সংশ্লিষ্ট লবণগুলো ছিল, সেই লবণগুলো কি সেই পাতার সারফেসেই থেকে যায়, তারা তো কি হতে পারে না, তারা বাষ্পীভূত হতে পারে না, ঠিক আছে। এই যে লবণগুলো থেকে যায়, এই লবণগুলো কেমন হয়, লবণগুলো হচ্ছে পানিগ্রাহী হয়, তার মানে সে পানিকে গ্রহণ করে, সে হচ্ছে হাইড্রোফিলিক। এবার এই যে পানিগ্রাহী লবণ জমা হলো, এর ফলে কি হলো, ছত্রাক আক্রমণ করতে পারে না। কেন, কারণ হচ্ছে ছত্রাক কেন আক্রমণ করতে পারবে না, খেয়াল করো, যদি হচ্ছে আমি ছত্রাক বিবেচনা না করে কোনো একটা ব্যাকটেরিয়া বিবেচনা করি, এই যে ব্যাকটেরিয়া বা আমি এখানে না হয় ছত্রাক দিয়েই বলছি, এদের যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীর কি সে কি করে, সেই লবণটা সেই কোষ প্রাচীরকে ভেঙে ফেলে। কিভাবে, তাদের প্রোটোপ্লাজম থেকে পানিকে নিয়ে নেয়। ধরো তুমি যদি একটা ব্যাকটেরিয়াকে একটা কিশমিশ হিসেবে চিন্তা করো, তাহলে হবে কি, সেই ব্যাকটেরিয়াটা বা সেই কিশমিশটা যখন পাতার মধ্যে এসে বসবে, তখন হবে কি, সে সেই কিশমিশ থেকে বা ব্যাকটেরিয়া থেকে পানি নিয়ে নিবে। তার মানে হচ্ছে কিশমিশটা পানি হারিয়ে শুকিয়ে যাবে, ঠিক একইভাবে ব্যাকটেরিয়াটা পানি হারিয়ে কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, সে সংক্রমণ করার মতো অবস্থায় থাকবে না।
ঠিক আছে, তার মানে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে সে কী করছে, সে হচ্ছে ভেঙে ফেলছে। এবার দেখো খাদ্য পরিবহন, বুঝতেই পারছি পানি খনিজ লবণ পরিবহন করছে, একইভাবে তৈরিকৃত খাদ্যকেও সে এই মূলরুমের টানের মাধ্যমে সারা দেহে পরিবাহিত করছে। পুষ্প পরিস্ফুটন এবং ফল সৃষ্টি, খাবার পেয়ে গাছ করবে কি, ফুল দিবে, ফল দিবে, তাই তো? তাহলে এবং আরেকটা কাজ দেখো সার্বিকভাবে সে কী করে, সে হচ্ছে মেঘ সৃষ্টি করছে। কিভাবে? প্রশোধন প্রক্রিয়ায় যে পানি বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে, সেই পানিটা কি হচ্ছে, আকাশে ঘনীভূত হচ্ছে, সেই ঘনীভূত হয়ে সেটা মেঘের সৃষ্টি করছে এবং পরবর্তীতে সেই মেঘ থেকে কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। এ কারণেই যে এলাকায় গাছপালা বেশি থাকে বা বনাঞ্চল সমৃদ্ধ এলাকায় কি হয়, বৃষ্টিপাত বেশি হয়। ঠিক আছে, যদি তাই হয় এবার আমরা চলে আসবো পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া। আশা করি প্রশোধনের উপকারিতা আমরা সবগুলো বুঝতে পেরেছি, এখান থেকে কোনো ভুল আমার হবে না। এবার এই পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া, এখান থেকে তোমাকে জানতে হবে একটা এমসিকিউ, যেটা আমরা গত কয়েক পেজ আগে জেনে এসেছিলাম, যে পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়ায় সমগ্র প্রশোধনের কত পার্সেন্ট যেন হতো, 90 থেকে 95% হতো, কিন্তু এখানে আবার বলেছে 95 থেকে 98%। ঠিক আছে, তার মানে তুমি উত্তর কি করবে, তোমার অপশনে যেটা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে টিচার দুইটা অপশনকে একসাথে দিবে না। যদি শতকরা দিয়ে দেয় তুমি বুঝবা যে টিচার হচ্ছে প্রশ্নটা ওইখান থেকে করেছে, কেননা তখন অপশন হিসেবে থাকবে হচ্ছে 90 থেকে 95%। আর যদি হচ্ছে শতকরা না দিয়ে ভাগ বলে, মানে কথায় লিখে, যে সেক্ষেত্রে উত্তরটা হবে 95 থেকে 98 ভাগ। এটা আমরা আশা করতেই পারি যে দুইটা অপশন একসাথে কখনোই থাকবে না। ঠিক আছে, কারণ টিচার যদি এখান থেকে প্রশ্ন করে, টিচারের চোখ ওখানে যাবে না, টিচার যদি ওখান থেকে প্রশ্ন করে, টিচার এখানে প্রশ্নটা আর খুঁজবে না। ঠিক আছে, এবার আমাকে যেখান থেকে জানতে হবে সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আসলে সবার জানাটা জরুরি, যে আসলে পত্ররন্ধ্রের মাধ্যমে প্রশোধনটা কিভাবে হয়। খুব সহজ, দেখো আমি তোমাকে বলি কিভাবে হয়। মাটি থেকে দেখো যে পানিটা শোষিত হচ্ছে, মূলরুমের মাধ্যমে যে পানিটা শোষিত হচ্ছে, সেই শোষণকৃত পানিটা কি করে, আস্তে আস্তে সেই মূল হয়ে কাণ্ড এবং তার শাখা প্রশাখা হয়ে আস্তে আস্তে কোথায় পৌঁছায়, আস্তে আস্তে সেটা পাতায় গিয়ে পৌঁছায়, এবং পাতায় গিয়ে পৌঁছে কি করে, পাতার মধ্যে সেই পানিটা বিন্যস্ত হয়ে যায়। বিন্যস্ত হয়ে কি করে, পাতার মধ্যে যে শিরা বা উপশিরা আছে, এদের মাধ্যমে পরিবাহিত হয়ে পাতার মধ্যে থাকা দুই ধরনের প্যারেনকাইমা কোষ, অর্থাৎ পাতার উপরের ত্বকের নিচে দুই স্তরের কোষ থাকে, একটাকে আমরা বলি স্পঞ্জি প্যারেনকাইমা, একটাকে আমরা বলি প্যালিসেড প্যারেনকাইমা। তার মানে সেটা সেই পাতার দুই ধরনের প্যারেনকাইমা কোষের মধ্যে গিয়ে কি করে, পৌঁছায়। ঠিক আছে, সেই পানিগুলো কি করে তখন, পরবর্তীতে সেই পানিগুলো ওই কোষগুলো কি করে, গ্রহণ করে, শোষণ করে তারা সম্পৃক্ত হয়, পানি দ্বারা পরিপূর্ণ হয়। ঠিক আছে, তারপর করে কি, সেই পানিগুলো পাতার বিভিন্ন ফ্যাক্টর, অর্থাৎ পাতার ভেতরের চাপ বা হচ্ছে বাইরের পরিবেশের চাপ, তারপর তাপমাত্রা, এই সমস্ত ফ্যাক্টরের উপর ভিত্তি করে তারা কি করে, সেই পানিগুলো পরবর্তীতে বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প তারপরে কি করে, সেই বাষ্প পরবর্তীতে ওই যে পত্ররন্ধ্রের নিচে বায়ু প্রকোষ্ঠ ছিল, পত্ররন্ধ্রের নিচে বাতাস জমা থাকার প্রকোষ্ঠ ছিল, সেই বাষ্পটা সেই প্রকোষ্ঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে রক্ষীকোষ স্ফীত হলে, ওই যে বললাম পটাশিয়াম আয়ন প্রবেশ করলে রক্ষীকোষ স্ফীত হয়, রক্ষীকোষ যখন স্ফীত হয়, যখন পত্ররন্ধ্রভাবে খুলে যায়, তখন ওই যে পত্ররন্ধ্রীয় বায়ু প্রকোষ্ঠ ছিল, সেখান থেকে সেই প্রকোষ্ঠ থেকে গ্যাসগুলো বা সেই জলীয় বাষ্পগুলো পত্ররন্ধ্র পথে কি হয়, বাইরে বের হয়ে যায় বা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছি, তার মানে এটা হচ্ছে সামগ্রিক পত্ররন্ধ্র মাধ্যমে কিভাবে প্রশোধন হয় সেটার প্রক্রিয়া। যদি তাই হয়, এখান থেকে আর আমার কিছু পড়ার নেই, আমরা চলে আসবো পরবর্তী পেজে। এই প্রশোধন পড়তে গিয়ে আমরা কিছু শব্দের সাথে, নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি, সেই শব্দগুলো সম্পর্কে বিস্তারিত এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। আমি তোমাকে বলে দিই এখান থেকে তোমাকে কি পড়তে হবে। এইচএসসির জন্য এখান থেকে পড়তে হয় ক নাম্বারের প্রশ্ন, তার মানে এইচএসসিতে এখান থেকে একদম পেইড ক নাম্বারের প্রশ্ন আসে। তোমাকে বলবে অভিস্রবণ কাকে বলে, তোমাকে বলবে ব্যাপন কাকে বলে, অভিস্রবণের চাপ বলতে তুমি কি বোঝো। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় হচ্ছে এখান থেকে হুবহু সংজ্ঞাটা তুলে দিয়ে বলবে এটাকে কি বলে। ঠিক আছে, তার মানে তোমাকে এই জিনিসটা জানতে হবে। দেখো অভিস্রবণ, এখানে ডিফিউশন, এখানে অভিস্রবণিক চাপ, প্লাজমোলাইসিস, টার্জিডিটি, টার্গার প্রেশার, ইমবাইবিশন, এই কয়েকটা টার্মিনোলজি এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা দেখি এই জিনিসগুলো আমরা জানি কি না। ঠিক আছে, সবার প্রথম চলে আসবো
অভিস্রবণ। অভিস্রবণ কি বলা হচ্ছে যে একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি পৃথক থাকলে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় তার বেশি ঘনত্বের এলাকা হতে কম ঘনত্বের এলাকার দিকে ব্যাপিত হয় সেই প্রক্রিয়াকে কি বলা হয়? অভিস্রবণ। যদি বলি কিচ্ছু বুঝি নাই, আমি তোমাকে বলবো তুমি হচ্ছে দুইটা দ্রবণ নাও। কিসের দ্রবণ নিবা তুমি? তুমি হচ্ছে দুইটা চিনির দ্রবণ নিবা। ধরো পাশাপাশি দুইটা চিনির দ্রবণ, একটার কনসেন্ট্রেশন বেশি, একটার কনসেন্ট্রেশন কম। যেটার ঘনত্ব বেশি, তুমি যদি এই দুইটা দ্রবণকে একটা সাধারণ পর্দা দ্বারা পৃথক করে রাখো, কি ঘটনা ঘটবে? এই যে বেশি ঘনত্বের যে দ্রবণ আছে সে কি করবে? সে হচ্ছে কম ঘনত্বের দ্রবণের দিকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে তরলের প্রবাহ হবে। ঠিক আছে, তার মানে এই যে দ্রাবক পদার্থ বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে ব্যাপিত হলো, সেই প্রক্রিয়ার নাম কি? সেই প্রক্রিয়ার নামই হচ্ছে অভিস্রবণ। কখন? যখন দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণকে তুমি একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি পৃথক করে রেখেছো। আশা করি এটা বুঝতে পেরেছি। এবার আমাকে জানতে হবে ডিফিউশন বা ব্যাপন কি। তুমি বুঝতেই পারছো ব্যাপন কি। একই তাপমাত্রা একই বায়ুমণ্ডলীয় চাপে কি হয়? কোনো একটা পদার্থের অধিক ঘনত্বের স্থান থেকে অপেক্ষাকৃত কম ঘনত্বের স্থানের দিকে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় কি? ব্যাপন। যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সেটাকে বলা হয় কি? ব্যাপন। আর প্রক্রিয়া যদি অস্বতঃস্ফূর্ত হয়, যদি হচ্ছে এর মধ্যে কোনো প্রেশার বা কোনো ফ্যাক্টর কাজ করে, আমি জানি সেটা কেমিস্ট্রিতে আমি পড়ে এসেছি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নিঃসরণ, তাই তো? তার মানে ব্যাপন কি সংজ্ঞা জানি, যদি হচ্ছে সংজ্ঞা দিয়ে এমসিকিউ করে পারবো। জানতে হবে অভিস্রবণিক চাপ। এবার অভিস্রবণ তুমি তো পড়ে এসেছো, অভিস্রবণিক চাপটা কি? অভিস্রবণিক চাপটা তুমি দেখছিলে যে উচ্চ ঘনত্বের দ্রবণ থেকে নিম্ন ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের যে প্রবাহ সেটাকে আমি বলছিলাম অভিস্রবণ। ঠিক আছে, এবার আমি হচ্ছে সেই প্রবাহকে বন্ধ করতে চাই। প্রবাহকে কি করতে চাই? বন্ধ করতে চাই। বন্ধ তুমি কিভাবে করতে পারো? তুমি করতে পারো এই যে উচ্চ ঘনত্বের দ্রবণ, ও যেন নিম্ন ঘনত্বের দ্রবণের দিকে না যায়, তুমি ওকে কি করতে পারো? তুমি ওকে কিভাবে চাপ দিয়ে রাখতে পারো, তাই তো? তার মানে এই যে চাপটা দিলা, সেই চাপটাকে কি বলা হয়? চাপটাকে বলা হয় অভিস্রবণিক চাপ। অর্থাৎ যেই চাপের মাধ্যমে তুমি একটা উচ্চ ঘনত্বের দ্রবণকে একটা নিম্ন ঘনত্বের দ্রবণের দিকে স্থানান্তরে আটকে দিচ্ছ, বাধা দিচ্ছ, সেটাই আমার কি? সেটাই হচ্ছে অভিস্রবণিক চাপ। দেখো কি বলছে, একই বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রা বিশিষ্ট একটি দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রবকে যদি একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পৃথক করে রাখা যায়, তবে সেই বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করে বিশুদ্ধ দ্রাবকের অধিক ঘন দ্রবণের প্রবেশকে সম্পূর্ণরূপে বন্ধ করতে। তার মানে এতক্ষণ পর্যন্ত তোমার অভিস্রবণের সংজ্ঞাই বলছিল। তার মানে সেই অভিস্রবণটাকে বন্ধ করতে অধিক ঘনত্বের দ্রবণের দিক হতে যে পরিমাণ চাপ প্রয়োগের প্রয়োজন হয় সেটা কি বলা হয়? উক্ত দ্রবণের অভিস্রবণিক চাপ। তার মানে একটা বেশি ঘনত্বের চিনির দ্রবণ, কম ঘনত্বের চিনির দ্রবণ, এই বেশি ঘনত্বের চিনি কম ঘনত্বের দিকে যেতে চাচ্ছিল, আমি যেতে দিব না, এর জন্য আমি করলাম কি? বেশি ঘনত্বের চিনির দ্রবণকে চাপ দিয়ে থামিয়ে রাখলাম, আটকে রাখলাম। যেই চাপটা দিলাম সেই চাপটাই হচ্ছে আমার অভিস্রবণিক চাপ। ঠিক আছে, এবার দেখো প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন বলতে আসলে কি বোঝায়। তোমার এই প্রোটোপ্লাজম সংকোচন বোঝানোর জন্য তোমাকে একটা টার্ম জানতে হবে। সেই টার্মটা হচ্ছে এক্সোঅসমোসিস অথবা হচ্ছে বহি অভিস্রবণ। বুঝতেই পারছি বহি অভিস্রবণ অর্থাৎ বাইরের দিকে অভিস্রবণ হচ্ছে। বাইরের দিকে হওয়া মানে কি? কোষের মধ্যস্থ পানি সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই তো? অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের ভেতরে পানি কি হচ্ছে? বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো বহি অভিস্রবণ প্রক্রিয়ায় সজীব কোষস্থ পানি কোষের বাইরে বেরিয়ে আসার ফলে কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হওয়াকে কি বলে? প্লাজমোলাইসিস বলে। ধরো তুমি একটা কোষকে পানিপূর্ণ একটা বেলুন চিন্তা করো, ঠিক আছে? এবার সেই বেলুনের ভিতরে হচ্ছে তরলটা আছে, ঠিক আছে? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সমৃদ্ধ বেলুন, যেটাকে আমি একটা সামগ্রিক কোষ চিন্তা করছি। ধরো সেই প্রোটোপ্লাজমটা হচ্ছে সেই তরলটা। এবার সেই বেলুনের মুখ থেকে আমি যদি কিছু পানি বের করে দেই, তার মানে কি হবে? বহি অভিস্রবণ বা এক্সোঅসমোসিস প্রক্রিয়া কিছু পানি বের হয়ে যাবে। তাহলে কি হবে? বেলুনটা চুপসে যাবে, অর্থাৎ বেলুনের প্রোটোপ্লাজমটা কি হবে? চুপসে যাবে। এই যে চুপসে যাওয়া, প্রোটোপ্লাজমের সংকুচিত হয়ে যাওয়া, সেই চুপসে যাওয়া বা সংকুচিত হয়ে যাওয়াকে কি বলে? প্লাজমোলাইসিস। ঠিক আছে, ঠিক একইভাবে তার বিপরীতটা হচ্ছে টার্জিডিটি বা রস স্ফীতি। বুঝতেই পারছি রস স্ফীতি তার মানে কি? রস পেয়ে সে হচ্ছে স্ফীত হচ্ছে, পুরু হচ্ছে বা মোটা হচ্ছে। তার মানে এইবার
তুমি হচ্ছে একটা সংকুচিত পদার্থ, সে হচ্ছে রস গ্রহণ করে পুরু মোটা বা স্ফীত হচ্ছে। এটাকে আমি কি দিয়ে ব্যাখ্যা করি? এটাকে আমি ব্যাখ্যা করি টার্জিডিটি দিয়ে। এটা কোন অভিস্রবণ প্রক্রিয়ার কারণে হয়ে থাকে? সেটা অন্ত অভিস্রবণ বা এন্ডো অসমোসিস প্রক্রিয়ার কারণে হয়ে থাকে। তুমি একটা শুকনা কিশমিশ চিন্তা করতে পারো। একটা শুকনা কিশমিশ তুমি যদি এটা কিছুক্ষণ পানির মধ্যে বা দুধের মধ্যে ভিজিয়ে রাখো, কি হয়? কিশমিশটা শুকনা ছিল, সেটা হচ্ছে দুধ বা সেই পানিটাকে গ্রহণ করে, তার ভেতরে গ্রহণ করে, অর্থাৎ অন্ত অভিস্রবণ প্রক্রিয়া সেটা কি হয়ে যায়? সেটা পুরু হয়ে যায়, অর্থাৎ তার প্রোটোপ্লাজম কি হয়? প্রসারিত হয়, স্ফীত হয়। সেটাকে আমি কি বলি? সেটাকে আমি বলি টার্জিডিটি বা রস স্ফীতি। এবার টার্গার প্রেশার বা স্ফীতিচাপ কি? সেটা হচ্ছে এই টার্জিডিটি বা রস স্ফীতির কারণে প্রাচীরের গায়ে যে চাপ দিচ্ছে প্রোটোপ্লাজম, সেটাকে বলা হয় টার্গার প্রেশার বা স্ফীতিচাপ। ধরো তুমি কিশমিশ না নিয়ে, ধরো তুমি এখানে একটা সংকুচিত বেলুন চিন্তা করলা, সেই বেলুনের মধ্যে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করলো, বেলুনটা ফুলে ফেপে উঠলো। এবার এই বেলুনের ভিতরে পানিটা বেলুনের দেয়ালের মধ্যে যে চাপটা দিচ্ছে, তাই না, বেলুনটাকে প্রসারিত করতে চাচ্ছে, তার মানে দেয়ালের ভিতরে যে চাপটা দিচ্ছে, সেই চাপটাকে আমি কি বলবো? টার্গার প্রেশার বা স্ফীতি চাপ। তার মানে এই টার্জিডিটি বা রস স্ফীতির জন্য প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপরে যে চাপের সৃষ্টি হয়, সেটাকে কি বলা হয়? টার্গার প্রেশার। তারপর হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে ইমবাইবিশন। ইমবাইবিশন মানে কি? ইমবাইবিশন মানে হচ্ছে কলয়েড জাতীয় শুষ্ক পদার্থ বা আংশিক শুষ্ক পদার্থ, তারা যে প্রক্রিয়ায় তরল পদার্থকে শোষণ করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ইমবাইবিশন। তার মানে তুমি যদি একটা কাঠকে একটা বালতির মধ্যে ভিজিয়ে রাখো, দেখবে কিছু সময় পর কি করে? কাঠ অনেকটুকু পানি নিজের মধ্যে শোষণ করে নেয়। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমবাইবিশন। বা তুমি যে আরেকটা ভালো উদাহরণ দিতে পারো, ছোটবেলায় আমরা ম্যাজিক বল দেখেছি না? ছোট ছোট গোল বল, যেটা হচ্ছে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পরে কি হতো? সেটা বড় ফুলে ফেপে উঠতো। তার মানে কি হচ্ছিল? এই ছোট ছোট বলগুলো তারা হচ্ছে পানি শোষণ করে কি হচ্ছিল? পুরু এবং বড় হচ্ছিল, তাই তো? এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ইমবাইবিশন। তার মানে কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ, ওরা হচ্ছে তরল পদার্থ শোষণের যে বিশেষ প্রক্রিয়া, সেটাকে বলা হয় ইমবাইবিশন। তারা কি করে? পানি শোষণ করে স্ফীত হয়। এবার দেখো, যে সমস্ত পদার্থ পানি শোষণ করে স্ফীত হয়, সেই পদার্থগুলোকে কি বলে? সেই পদার্থগুলোকে বলে হাইড্রোফিলিক পদার্থ। বুঝতেই পারছি, হাইড্রো মানে ওয়াটার, পানি থেকে এসেছে, ফিলিক তার মানে কি? তার প্রতি আকর্ষণ আছে, তার মানে এই পদার্থগুলোর পানির প্রতি আকর্ষণ থাকে, তারা হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক পদার্থের উদাহরণ কি কি আছে? আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলাটিন। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোনোভাবেই ভুল করা যাবে না। নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ বা নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়? তাহলে হাইড্রোফিলিক পদার্থ কারা আছে? আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন এবং জিলাটিন, তাই তো? ওই যে আমরা ম্যাজিক বলগুলো দেখছিলাম, ম্যাজিক বল, দে আর ওয়ান কাইন্ড অফ জিলাটিন, তাই তো? যদি তাই হয়, এবার এখান থেকে আর কিছু নেই, আমাকে জানতে হচ্ছে বাষ্পীভবন কি। আশা করি এটা তোমরা অলরেডি জেনে এসেছো। বাষ্পীভবন কি? বাষ্পীভবন হচ্ছে কোনো উন্মুক্ত স্থান থেকে পানি বাষ্পে পরিণত হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় বাষ্পীভবন। বাষ্পীভবন একটা ভৌত প্রক্রিয়া, এটা কোনো জৈবিক প্রক্রিয়া নয়, তার মানে এখানে কোনো প্রোটোপ্লাজম জড়িত থাকে না। ঠিক আছে, এই যে আমি কাপড় ধুয়ে রোদ্রে শুকাতে দিলাম, কি হলো? কাপড়ের মধ্যে ভেজা যে পানিটুকু ছিল, সেটা হচ্ছে কোন প্রক্রিয়ায় পরিবেশে চলে যায় বা কোন প্রক্রিয়ায় কাপড়টা শুকায়? সেটা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়ায় শুকায়, তাই তো? বাষ্পীভবন প্রক্রিয়ায় একটা ভৌত প্রক্রিয়া কি হয়? পানি জলীয় বাষ্প হিসেবে পরিবেশে চলে যায়। এবার এখান থেকে আর কিছুই নেই, তোমাকে জানতে হবে সর্বশেষ আজকের পড়া, যেটা হচ্ছে প্রস্বেদন এবং বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। বুঝতেই পারছো, যে কোনো পার্থক্য এমসিকিউ এর জন্য, সত্য মিথ্যার জন্য এবং পেইড সিকিউ, তাই তো? দেখো, এটা আমরা অলরেডি পড়ে এসেছি, সুতরাং আমাদের বুঝতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। দেখো তো, প্রস্বেদন কি? প্রস্বেদন হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, অর্থাৎ একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু বাষ্পীভবন সে হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া। প্রস্বেদনের মধ্যে নানা রকম ফ্যাক্টর কাজ করে, নানা রকম চাপের উদ্ভব ঘটে, কিন্তু বাষ্পীভবন এর মধ্যে কোনো ফ্যাক্টর নেই, কোনো চাপের উদ্ভব ঘটে না। ঠিক আছে, প্রস্বেদনের ফলে কি হয়? পাতার তলে আর্দ্রতা দেখা যায়, যেহেতু পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে জলীয় বাষ্পগুলো বের হচ্ছে, এখানে পাতা কি হয়? আর্দ্র থাকে। কিন্তু বাষ্পীভবনের ক্ষেত্রে কি হয়? পাতার তলে কোনো আর্দ্রতা দেখা যায় না, বরং পাতা আরও কি হয়?
শুষ্ক হয়ে যায়, পাতা আরও শুকনো থাকে। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, প্রশোধন প্রক্রিয়া কি হয়, উদ্ভিদ দেহের অতিরিক্ত পানি বাষ্পে পরিণত হয় এবং সেটা কিসের মাধ্যমে নির্গত হয়, স্টোমাটা, লেন্টিসেল কিংবা কিউটিকল এগুলোর মাধ্যমে নির্গত হয়। অর্থাৎ প্রশোধনের 3টা প্রকার এবং 3টা ভিন্ন ভিন্ন অঙ্গের মাধ্যমে সেটা কি হয়, বাইরে নির্গত হয়। কিন্তু বাষ্পীভবন কি, উন্মুক্ত স্থান থেকে সরাসরি পানি কি হয়, বাষ্পে পরিণত হয়। দেখো প্রশোধন কোথায় ঘটে, প্রশোধন হচ্ছে জীবিত কোষে সংঘটিত হয়। অর্থাৎ এটা কি দ্বারা নিয়ন্ত্রিত, এটা প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু বাষ্পীভবন সেটা জীবিত কোষে ঘটার কোনো সুযোগ নেই, তার মানে কোনো জীবিত কোষ এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকে না। দেখো যেহেতু জীবিত কোষ দ্বারা হচ্ছে প্রশোধন নিয়ন্ত্রিত, তার মানে হচ্ছে এক্ষেত্রে ভূমিকা রাখছে কি প্রোটোপ্লাজম, তার মানে এই সমগ্র প্রক্রিয়াটা প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। আর বাষ্পীভবনে প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই। যদি তাই হয়, আমাদের আজকের পড়া এতটুকুই। আমরা আশা করি খুব ভালোভাবে প্রশোধন বুঝে ফেলেছি। আমরা পরবর্তী দিন ইনশাল্লাহ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ থেকে আমাদের পরবর্তী লেকচার ভিডিও শুরু করব। তাহলে পরবর্তী লেকচার ভিডিওতে আসার আগে আমি আশা করব তোমরা প্রশোধনটা খুব ভালো করে বুঝে পড়ে ফেলবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। খুব শীঘ্রই আমি নতুন লেকচার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।